হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা যারা ফেসবুক ও ওয়েব অ্যাপ থেকে কানেক্ট হয়েছো, ভাইয়াকে একটু বলো ভাইয়ার অডিও আর ভিডিও ঠিক আছে কিনা। তোমরা যারা ফেসবুক ও ওয়েব অ্যাপ থেকে কানেক্ট হয়েছো, ভাইয়াকে একটু বলো ভাইয়ার অডিও আর ভিডিও ঠিক আছে কিনা। কেমন আছো সবাই, আমাকে একটু বলো তো কেমন আছো সবাই, আমাকে একটু বলো। আজকে আমাদের বৃত্ত এই চ্যাপ্টারটার লাস্ট ক্লাস। আগের সবগুলা ক্লাস কি সবাই করে আসছো? আমাকে বলো তো, আগের সবগুলা ক্লাস করে আসছো? আজকে আমার দাঁতে একটু ব্যথা পাইছে কালকে রাত্রে থেকে, সো ঝামেলা হবে না আশা করি। বৃত্ত এই চ্যাপ্টারটা আজকের ক্লাসের মাধ্যমেই পুরোপুরি শেষ হয়ে যাবে। আমাদের অলরেডি শেষ। আজকে আমরা কিছু অ্যাডভান্সড টপিক দেখব, কিছু অ্যাডভান্সড টপিক, হ্যাঁ, যেগুলো অ্যাডমিশনে আসে। একাডেমিকে আসার সম্ভাবনা খুবই কম, তারপরেও যদি আসে এরপরেও যাতে তোমরা পারো, ঠিক আছে? আচ্ছা, গত ক্লাসে সবার লাস্টে আমরা কোন টপিকটা দেখছিলাম তোমাদের মনে আছে? বলো তো। দুটা বৃত্তের পারস্পরিক অবস্থান, তাই না? দুটা বৃত্তের কয়টা পারস্পরিক অবস্থান ছিল? 5টা। কেন্দ্র আর ব্যাসার্ধ জানা থাকলে তাদের পারস্পরিক অবস্থানগুলো আমি বের করতে পারি, তাই না? বলো বলো, বের করতে পারি। ঠিক আছে, আজকে আমরা যে টপিকটা দেখব সেটা হচ্ছে দুইটা বৃত্তের সাধারণ স্পর্শক। সাধারণ স্পর্শক, কমন ট্যানজেন্ট। কমন ট্যানজেন্ট। তো সাধারণ স্পর্শক ব্যাপারটা কি? এমন একটা স্পর্শক যেটা দুইটা বৃত্তেরই স্পর্শক। এই ধরো একটা বৃত্ত, এই ধরো একটা বৃত্ত, হ্যাঁ, কথার কথা। এখন দেখো তো, আমি একটা স্পর্শক আঁকাচ্ছি, আমি একটা স্পর্শক আঁকাচ্ছি, আমি একটা স্পর্শক আঁকাচ্ছি। এই যে স্পর্শকটা, এটা দুইটা বৃত্তেরই স্পর্শক না? খেয়াল করো, এই যে স্পর্শকটা, এটা এই বৃত্তেরও স্পর্শক, এই বৃত্তেরও স্পর্শক। তাহলে এই স্পর্শকটাকে আমরা বলতে পারি এই দুইটা বৃত্তের সাধারণ স্পর্শক বা কমন ট্যানজেন্ট, বা কমন ট্যানজেন্ট। আচ্ছা, এখন ধরো আমি তোমাকে বললাম দুইটা বৃত্তের কয়টা সাধারণ স্পর্শক হওয়া সম্ভব? বলো তো, তুমি অ্যান্সার দিতে পারবা? দুইটা বৃত্তের কয়টা সাধারণ স্পর্শক হওয়া সম্ভব বলতে পারবা? আমি একটু আঁকাই তো, আমি একটু আঁকাই। এই একটা বৃত্ত, কথার কথা, এই আরেকটা বৃত্ত, ঠিক আছে? এই দুইটা বৃত্তের কয়টা সাধারণ স্পর্শক হওয়া সম্ভব? খেয়াল করো তো, এই দুইটা বৃত্তের কয়টা সাধারণ স্পর্শক হওয়া সম্ভব? এই যে হলুদ যে স্পর্শকটা, এটা কিন্তু এই দুইটা বৃত্তের সাধারণ স্পর্শক, তাই না? তাহলে একটা সাধারণ স্পর্শক আমি পাইছি, এরকম কি আরো সাধারণ স্পর্শক হইতে পারে? বলো তো, বলো তো। নিচের দিকে আরেকটা হওয়া সম্ভব, তাই না? বুঝতে পারলাম, বুঝতে পারলাম, বুঝতে পারলাম। দুইটা সাধারণ স্পর্শক পাইলাম, আরো সাধারণ স্পর্শক হওয়া সম্ভব, আরো হওয়া সম্ভব। কিভাবে দেখাই, খেয়াল করো। এভাবে একটু আড়াআড়ি গেলাম, ঠিক আছে? এই যে আমাদের যেই এই কালারটা, খেয়াল করো, এই যে স্পর্শকটা, এটাও কিন্তু এই দুইটা বৃত্তেরই স্পর্শক, তাই না? ঠিক সেম ভাবে এই দিক বরাবর আরেকটা তুমি চিন্তা করতে পারো না? এই যে স্পর্শকটা, এটাও কিন্তু এই দুইটা বৃত্তের স্পর্শক, তাই না? আমাকে বলো। তাহলে এই দুইটা বৃত্তের সাধারণ স্পর্শক কয়টা পাইলাম? 4টা। 4টা। তাহলে দুইটা বৃত্তের কি সব সময়ই 4টা সাধারণ স্পর্শক পাওয়া সম্ভব? আমরা একটু দেখি, আমরা একটু দেখি। এটা আসলে নির্ভর করে, নির্ভর করে দুইটা বৃত্ত কোন অবস্থায় আছে। দুইটা বৃত্ত যদি দূরে দূরে থাকে, হ্যাঁ, সেক্ষেত্রে তাদের 4টা সাধারণ স্পর্শক হওয়া সম্ভব। এখন চিন্তা করো, এই দুইটা বৃত্ত একটু কাছে চলে আসলো, বুঝছো? এই দুইটা বৃত্তই, এই দুইটা বৃত্তই একটু কাছে চলে আসছে। কাছে চলে আসতে আসতে আমাদের দ্বিতীয় অবস্থাটা কি ছিল মনে করে দেখো তো? একটা আরেকটার সাথে লেগে যাওয়া, তাই না? একে অপরকে বহিস্থভাবে স্পর্শ করে, একে অপরকে বহিস্থভাবে স্পর্শ করে। তো এই ক্ষেত্রে এই দুটা বৃত্তের কয়টা সাধারণ স্পর্শক হওয়া সম্ভব? তুমি যদি খেয়াল করো, হলুদ কালারের যে দুটা স্পর্শক ছিল, ওরকম দুইটা কিন্তু পাওয়া সম্ভব, ওরকম দুইটা কিন্তু পাওয়া সম্ভব, তাই না? তাই না? এই যে দেখো, এই যে দুইটা স্পর্শক পাইছি। এবার
আমাদের পিঙ্ক কালারের, এবার কিন্তু আর পিঙ্ক কালারের দুইটা সাধারণ স্পর্শক পাওয়া সম্ভব না। কয়টা পাওয়া সম্ভব? একটা পাওয়া সম্ভব। বুঝছো? তাই না? তাহলে এই দুইটা বৃত্তের কয়টা সাধারণ স্পর্শক পাওয়া গেল? এই দুইটা বৃত্তের কয়টা সাধারণ স্পর্শক পাওয়া গেল? তিনটা। কয়টা সাধারণ স্পর্শক পাওয়া গেল? তিনটা। আচ্ছা, এটা ছিল দ্বিতীয় অবস্থাটা। দুইটা বৃত্তের পাশাপাশি যে তৃতীয় অবস্থাটা, সেটা কি ছিল? তারা একে অপরকে দুটো বিন্দুতে ছেদ করবে। এক্ষেত্রে তাদের স্পর্শক, সাধারণ স্পর্শক কয়টা পাওয়া সম্ভব? আমাকে বলো তো, তাদের সাধারণ স্পর্শক কয়টা পাওয়া সম্ভব? এই হলুদ একটা, এই হলুদ আরেকটা। আর কোনো সাধারণ স্পর্শক কি পাওয়া সম্ভব? না, না। তাহলে তাদের কয়টা সাধারণ স্পর্শক? দুইটা। আমাদের পরবর্তী অবস্থাটা চিন্তা করো। আমাদের পরবর্তী অবস্থা কি ছিল? তারা একে অপরকে অন্তস্থভাবে স্পর্শ করবে। এক্ষেত্রে তাদের সাধারণ স্পর্শক কয়টা? তারা তো একটা বিন্দুতেই স্পর্শ করতেছে, তাই না? তাহলে সাধারণ স্পর্শক ওই বিন্দুতেই হওয়া সম্ভব। এর বাইরে আর কোনো বিন্দুতে তোরা স্পর্শই করতেছে না। স্পর্শক, সাধারণ স্পর্শক কেমনে হবে? ঠিক আছে? আচ্ছা, আর সবার লাস্টের কেসটা কি ছিল বলো তো? একটা বৃত্ত আরেকটার ভেতরে ঢুকে গেছে। একটা বৃত্ত আরেকটার ভেতরে ঢুকে গেছে। এই ক্ষেত্রে তাদের কি কোনো সাধারণ স্পর্শক হওয়া সম্ভব? না। এটাতে যেটাই স্পর্শক আঁকাও, সেটা বাইরের বৃত্তের কি হয়ে যাবে? ছেদক হয়ে যাবে। তাহলে দুইটা বৃত্তের কয়টা সাধারণ স্পর্শক হওয়া সম্ভব? 0টা থেকে 4টা পর্যন্ত। 0টা থেকে 4টা পর্যন্ত। বুঝাতে পারলাম? কয়টা হবে এটা ডিপেন্ড করে এই দুইটা বৃত্ত কেমনে আছে, এই দুইটা বৃত্তের অবস্থাটা কেমন। ওরা কি দূরে দূরে আছে, বহিস্থভাবে স্পর্শ করছে, ছেদ করছে, নাকি অন্যভাবে? এখন আমি যদি তোমাকে দুইটা বৃত্তের সমীকরণ দিয়ে দিই, তুমি কি বলতে পারবা তাদের সাধারণ স্পর্শক কয়টা? আমি তোমাকে দুইটা বৃত্তের স্পেসিফিক সমীকরণ দিয়ে দিছি। আমি যদি সমীকরণ না দিয়ে সরাসরি বলি দুইটা বৃত্তের সাধারণ স্পর্শক কয়টা, তোমাকে বলতে হবে 0টা থেকে 4টা পর্যন্ত। তুমি নির্দিষ্টভাবে বলতে পারো না। এখন দুইটা বৃত্তের ইকুয়েশন আমি দিয়ে দিলাম, হ্যাঁ, এস আর এস প্রাইম ইকুয়ালস টু 0। তখন তুমি কিন্তু স্পেসিফিক ভাবে বলতে পারবা, কারণ দুইটা বৃত্তের সমীকরণ দেওয়া থাকলে তাদের অবস্থান কেমন সেটা তুমি বের করতে পারো কেন্দ্র ব্যাসার্ধ থেকে। আর অবস্থানটা জানা থাকলে, তাদের পারস্পরিক অবস্থানটা জানা থাকলে, তাদের স্পর্শক কয়টা, সাধারণ স্পর্শক কয়টা, সেটাও বের করতে পারবা। ক্লিয়ার? আমাকে বলো, ক্লিয়ার? এই কথাটা বুঝছো সবাই? সবাই বুঝছো? ঠিক আছে, আমি একটু স্লোলি কথা বলতেছি, জোরে কথা বললে আমার দাঁতে ব্যথা হইতেছে আর কি। ঠিক আছে, আচ্ছা, এবার তুমি যদি খেয়াল করো স্পর্শকগুলা, আমি একটু কালার করে দিছি। হলুদ কালারের দুইটা স্পর্শক, একটু খেয়াল করো তো। এই হলুদ কালারের স্পর্শকের বৈশিষ্ট্য হচ্ছে দুইটা বৃত্ত তার একই পাশে। খেয়াল করো, হলুদ কালারের যে স্পর্শকটা, দুইটা বৃত্ত তার একই দিকে সেম ভাবে। এই হলুদ কালারের যে স্পর্শক, দুইটা বৃত্ত তার একই দিকে। যদি এরকম হয়, দুইটা বৃত্ত একই দিকে থাকে, তখন সেই স্পর্শকগুলোকে বলা হয় সরল সাধারণ স্পর্শক। কি বলা হয়? সরল সাধারণ স্পর্শক। একটু লিখে নাও। যদি এরকম হয়, স্পর্শক দুইটার, আমাদের যেই দুইটা বৃত্ত তারা স্পর্শকের একই দিকে থাকে, তখন ওই স্পর্শকটাকে বলা হয়, কি বলা হয়? সরল সাধারণ স্পর্শক। সাধারণ স্পর্শক তো দুইটাই, বাট এটাকে বলা হয় সরল সাধারণ স্পর্শক। আর পিঙ্ক কালারের যেটা, তুমি যদি খেয়াল করো, এই স্পর্শকের এক পাশে একটা বৃত্ত, অন্য পাশে আরেকটা বৃত্ত, তাই না? একই দিকে কিন্তু দুইটা বৃত্ত না। সেম ভাবে এই স্পর্শকটার এই পাশে একটা বৃত্ত, ওই পাশে আরেকটা বৃত্ত, একই পাশে দুইটা বৃত্ত না। যদি এরকম হয়, যেই স্পর্শক, যেই সাধারণ স্পর্শকের দুই পাশে দুইটা বৃত্ত, তখন সেই সাধারণ স্পর্শকটাকে বলা হয় তির্যক সাধারণ স্পর্শক। কি বলা হয়? তির্যক সাধারণ স্পর্শক। সাধারণ স্পর্শক তো দুইটাই, এটাকে বলা হয় তির্যক সাধারণ স্পর্শক। ক্লিয়ার? তাহলে এই ক্ষেত্রে আমাদের টোটাল স্পর্শক হচ্ছে 4টা। আমাদের টোটাল স্পর্শক হচ্ছে 4টা, যার মধ্যে সরল সাধারণ স্পর্শক 2টা, তির্যক সাধারণ স্পর্শক 2টা।
তাই না? বুঝতে পারলাম টোটাল স্পর্শক 4টা, 2টা বৃত্ত যদি এই অবস্থায় থাকে টোটাল সাধারণ স্পর্শক 4টা, 2টা সরল সাধারণ, 2টা তির্যক সাধারণ। যদি বহিস্থভাবে স্পর্শ করে টোটাল স্পর্শক 3টা, যার মধ্যে 2টা সরল সাধারণ, একটা হচ্ছে তির্যক সাধারণ, একটা হচ্ছে তির্যক সাধারণ। তারপরেরটা, তারা যদি 2টা বিন্দুতে ছেদ করে সেক্ষেত্রে 2টা সাধারণ স্পর্শক, এবং 2টা সাধারণ স্পর্শকের 2টাই হচ্ছে কি আমাদের সরল সাধারণ স্পর্শক। এক্ষেত্রে একটা সাধারণ স্পর্শক, ওই একটাই কি আমাদের সরল সাধারণ স্পর্শক, আর এক্ষেত্রে তো কোনো সাধারণ স্পর্শকই নাই। ক্লিয়ার? পুরো ব্যাপারটা ক্লিয়ার তো? ঠিক আছে, এবার আমি সামারিটা সুন্দর করে এখানে লিখে দিচ্ছি। হ্যাঁ, 2টা বৃত্ত টোটাল 5টা অবস্থানে থাকতে পারে, তোলার দরকার নাই, জাস্ট স্লাইডে রিভিশন দেওয়ার সময় দেখে নিবা। যখন দূরে দূরে থাকে, দূরে থাকার শর্তটা দেওয়া আছে, আমরা যেগুলো গত ক্লাসে দেখছি। বহিস্থভাবে স্পর্শ, 2টা বিন্দুতে ছেদ করা, অন্তস্থভাবে স্পর্শ, আর এটা। ঠিক আছে, এটা জাস্ট বাসায় রিভিশন দেওয়ার জন্য আমি তোমাকে তুলে দিলাম আর কি। পুরা ব্যাপারটা ক্লিয়ার? পাক্কা ক্লিয়ার হয়েছে তো? আমাকে বলো, ক্লিয়ার না? এই তো ক্লিয়ার। ঠিক আছে, বলো। 2টা বৃত্ত পরস্পরকে বহিস্থভাবে স্পর্শ করলে তাদের কয়টা সাধারণ স্পর্শক বিদ্যমান? 3টা, তাই না? কয়টা? 3টা। আচ্ছা, আমি যদি এটা না বলে 2টা বৃত্তের ইকুয়েশন দিয়ে দিতাম, ধরো আমাদের 2টা বৃত্তের ইকুয়েশন হচ্ছে এরকম, x² + y² = 1। আরেকটা বৃত্ত ধরো x² + y² - 8x - 6y + 2। আমি তোমাকে বললাম এই 2টা বৃত্তের সাধারণ স্পর্শক কয়টা, তুমি কি বাইর করতে পারতা? হ্যাঁ, তোমার প্রথম কাজ কি হইতো? এই 2টা বৃত্তের অবস্থান কেমন সেটা বের করা। অবস্থান কেমন গত ক্লাসে শিখাইছি, কেন্দ্র ব্যাসার্ধ দিয়ে অবস্থান বের করা যায়। ঠিক আছে, তারপরের কাজ কি? অবস্থান জানলে কয়টা সাধারণ স্পর্শক এটা তো বের করেই ফেলতে পারবা। ঠিক আছে, ক্লিয়ার? পাক্কা ক্লিয়ার তো? পাক্কা ক্লিয়ার। আচ্ছা, এবার আমাদের টাফ একটা জিনিসে যাই। আমরা একটু দেখি, সাধারণ স্পর্শকগুলো তো আমরা দেখলাম, এখন সাধারণ স্পর্শকগুলোর সমীকরণ যদি বের করতে বলে তখন কি হবে, তাই না? সাধারণ স্পর্শকগুলোর সমীকরণ যদি বের করতে বলে তখন কি হবে, সেটাই আমরা এখন দেখব। আমাদের এখনকার টপিক হচ্ছে এই যে সাধারণ স্পর্শক তার সমীকরণ। টাইটেল দাও, সাধারণ স্পর্শকের সমীকরণ। আমাদের টপিক কি? সাধারণ স্পর্শকের সমীকরণ। কোয়েশ্চেনটা সবাই পড়ো। কি বলছে? 2টা সমীকরণ দেওয়া আছে, এই একটা। এই 2টা বৃত্তের সাধারণ স্পর্শকগুলো নির্ণয় করা, মানে স্পর্শকগুলোর সমীকরণ চাইছে। এই 2টা বৃত্তের সাধারণ স্পর্শকগুলা বের করো। এই 2টা বৃত্তের সাধারণ স্পর্শক কয়টা তুমি কি জানো? জানো না? ওটা জানার জন্য কি করা লাগবে? আগে তাদের অবস্থান কেমন সেটা বের করা লাগবে। আচ্ছা, আমাদের প্রথম যে বৃত্তটা x² + y² = 1², এটার কেন্দ্র C1 কত? 0,0। এটার ব্যাসার্ধ R1 কত? 1। আচ্ছা, আমাদের যে দ্বিতীয় বৃত্তটা x² + y² + 6x + 8y + 16 = 0। আমাকে বলতে পারবো এটার কেন্দ্র কত? আমাকে বলো তো আমাদের যে দ্বিতীয় বৃত্তটা তার কেন্দ্র কত? C2। ধরে নেই C2, সেটা হচ্ছে -3, -4। আর ব্যাসার্ধ কত? √3² + 4² 16। সেখান থেকে 16 বাদ দিলে √3² বা 3। ঠিক আছে, ক্লিয়ার? এবার দেখি তাদের অবস্থান। কেন্দ্র দুটার মধ্যবর্তী দূরত্ব C1 C2 কত? সেটা √3² + 4²। এটা হয় 5। সবগুলা শেষে একক লিখো।
ব্যাসার্ধ একক, আর একটু ডিটেলসে বাংলায় লিখতে হবে আর কি। প্রথম বৃত্তের কেন্দ্র ব্যাসার্ধ। আচ্ছা, এবার ব্যাসার্ধ দ্বয়ের যোগফল কত আমাকে বলো তো? ব্যাসার্ধ দ্বয়ের যোগফল হচ্ছে 4 একক। তাহলে C1 C2 এইটা R1 প্লাস R2 থেকেও বড়। তাহলে দুইটা বৃত্ত কেমনে অবস্থান করবে আমাকে বলো তো? এই যে দুইটা বৃত্ত তারা কেমনে অবস্থান করবে? দূরে দূরে অবস্থান করবে, তাই না? দূরে দূরে অবস্থান করলে সাধারণ স্পর্শক কয়টা? দূরে দূরে অবস্থান করলে সাধারণ স্পর্শক কয়টা? একটা বৃত্ত ব্যাসার্ধ হচ্ছে 3, এটা হচ্ছে বড় বৃত্তটা। আরেকটা বৃত্ত ব্যাসার্ধ হচ্ছে 1, এটা হচ্ছে ছোট বৃত্তটা। বুঝছো? ঠিক এরকম না দুইটা বৃত্ত? তাদের সাধারণ স্পর্শক কয়টা? 4টা। 4টা সমীকরণ বের করা লাগবে। কেমনে বের করবো আমরা একটু দেখি। আচ্ছা, আমি আগে সরল সাধারণ যে স্পর্শকগুলা সেগুলো একটু আঁকাই, বেশি খাতায় আঁকানোর মতো আঁকাইবা, বুঝছো? আচ্ছা, সরল সাধারণ স্পর্শক, এই একটা সরল সাধারণ স্পর্শক, ঠিক আছে? তাও না বেশি, এটার একটু ছোট বানিয়ে দিই। ঠিক আছে, সরল সাধারণ স্পর্শক দুইটা একটা বিন্দুতে কিন্তু গিয়ে ছেদ করবে, বুঝছো? এই একটা সরল সাধারণ স্পর্শক, এই আরেকটা সরল সাধারণ স্পর্শক, ঠিক আছে? বুঝছো? দুইটা বৃত্তের ব্যাসার্ধ কিন্তু সমান না। তাহলে এই যে সরল সাধারণ স্পর্শক দুইটা, তারা একটা বিন্দুতে গিয়ে ছেদ করবে। এই বিন্দুটা ধরো, এই বিন্দুটার নাম আমি দিলাম পি বিন্দু। পি বিন্দু। আচ্ছা, আমি এখন কি জানি? এই যে বৃত্তটা, প্রথমটার কেন্দ্র কত? -3, -4, -3, -4, এটা হচ্ছে C2। দ্বিতীয়টার কেন্দ্র এটা হচ্ছে C1, 0, 0। আচ্ছা, আর কি জানি আমাকে বলো? প্রথম বৃত্তটার ব্যাসার্ধ আমি জানি, তাই না? প্রথম বৃত্তটার ব্যাসার্ধ কত? 5, তার মানে এতটুকু 5। এটার ব্যাসার্ধ কত? 1। ঠিক আছে? সরি, 5 না তো, ওটা কত? প্রথম বৃত্তটার ব্যাসার্ধ 3, এটার ব্যাসার্ধ 1। এতটুকু বুঝছি। আচ্ছা, তুমি কি আমাকে বলতে পারবা আমি যদি কোনোভাবে পি বিন্দুর স্থানাঙ্কটা বের করে ফেলতে পারি, তাহলে অঙ্কটা আমার সমাধান হয়ে গেছে। পি বিন্দুর স্থানাঙ্ক জানলে এরকম অঙ্ক আমরা করে আসছি। তোমার মাথায় কি ঢুকছে আমার কথাটা? আমি যদি কোনোভাবে পি বিন্দুর স্থানাঙ্কটা বের করতে পারি, তাহলে এই যে দুইটা স্পর্শকের সমীকরণ বের করা, এরকম অঙ্ক আমরা করে আসছি। তোমাদের মনে আছে? বহিস্থ একটা বিন্দু থেকে কোনো একটা বৃত্তে যেই দুইটা স্পর্শক আঁকানো যায় তার সমীকরণ বের করা শিখছি। একটা বৃত্তের সমীকরণ দেওয়া থাকতো, বহিস্থ একটা বিন্দু দেওয়া থাকতো, ওই বহিস্থ বিন্দু থেকে এই বৃত্তে যেই দুইটা স্পর্শকের সমীকরণ বের করা, যে দুইটা স্পর্শক আঁকানো যায় তাদের সমীকরণ বের করা শিখছি, তাই না? আচ্ছা, আমি যদি পি বিন্দুর স্থানাঙ্ক বের করি, পি থেকে এই বৃত্তের যেই দুইটা স্পর্শক তারাই তো এই দুইটা, তাই না? কিংবা পি থেকে এই বড় বৃত্তে যেই দুইটা স্পর্শক তারাই তো এই দুইটা। ক্লিয়ার? কথা বুঝছো? আমি যদি কোনোভাবে পি বিন্দু স্থানাঙ্ক বের করতে পারি, পি থেকে, পি তো বহিস্থ একটা বিন্দু, এখান থেকে এই বৃত্তে, এই যে ছোট বৃত্তটা, এই বৃত্তে দুইটা স্পর্শকের ইকুয়েশন বাইর করতে পারলেই কাজ শেষ। তুমি এটা নিয়ে চিন্তা করলে এটা, বা এটা নিয়ে চিন্তা করলে এটা, পি থেকে এই বৃত্তের দুইটা স্পর্শকের সমীকরণ বের করলেই হয়। আমি এটা নিয়ে চিন্তা করবো কারণ এটা সহজ। x² + y² = 1²। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমার এখন মেইন টার্গেটটা কি? পি বিন্দু স্থানাঙ্ক। দেখি তো কোনোভাবে বের করা যায় কিনা। আমি কি করলাম? এগুলো কানেক্ট করে দিলাম, ঠিক আছে? বুঝছো? তাহলে এখানে দুইটা ত্রিভুজ তৈরি হয়েছে। আমি একটু নাম দেই, এম এন। দুইটা ত্রিভুজ তৈরি হয়েছে। এই একটা ত্রিভুজ, আর এই আরেকটা ত্রিভুজ। খেয়াল করছো? একটা পুচকি ত্রিভুজ, এই যে
আরেকটা বিশাল বড় ত্রিভুজ। এই দুইটা ত্রিভুজের এই কোণটা কিন্তু দুইজনেরই সমান, তাই না? আমাকে বলো, এই কোণটা কিন্তু দুইজনেরই সমান, তাই না? এই দুইটা কোণ কিন্তু দুইজনেরই সমান, পুচকি ত্রিভুজটারও বড় ত্রিভুজটারও। আচ্ছা, এই কোণটা কত? 90 ডিগ্রি। বড় ত্রিভুজটারও পুচকি ত্রিভুজটারও। তাহলে আরেকটা যেই কোণ সেটা অটোমেটিক্যালি সমান হবে না? আমাকে বলো তো, আরেকটা যে কোণ সেটা অটোমেটিক্যালি সমান হবে। তাহলে এই যে দুইটা ত্রিভুজ, তারা সদৃশ কোণী, মানে তারা সদৃশ। ক্লিয়ার? ক্লিয়ার? সদৃশ কোণী ত্রিভুজের অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান। সদৃশ কোণী ত্রিভুজের অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান। কি সমান? অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান। তাহলে ত্রিভুজ এম সি2পি ও ত্রিভুজ এন সি1পি, খুবই উদ্ভট নাম হয়েছে, আর তুমি নাম দিলেই হয়েছে। আমাকে বলো তো, এইটা তার অনুরূপ বাহু এইটা না? সমান কোণের বিপরীত বাহুগুলাই কিন্তু অনুরূপ। এই কোণের বিপরীত বাহু এইটা, এই কোণের বিপরীত বাহু এইটা। তাহলে আমরা লিখতে পারি না 3/1 ইকুয়ালস টু, এই যে খেয়াল করো, বড় ত্রিভুজটায় এই বাহুর অনুপাত কত? এই বাহু, এই বাহু, এই বাহুটা কি? সি2পি। ঠিক আছে? এটার অনুরূপ বাহু ছোট ত্রিভুজটায় কোনটা? এটা সি1পি না? বুঝছো? বড় ত্রিভুজটায় যে এই বাহুটা, এটা কোন কোণের বিপরীত কোণ? এটা না? ছোট ত্রিভুজটা এই কোণের বিপরীত বাহু কোনটা? এটা। তাহলে এই দুটার অনুপাত ইকুয়ালস টু 3:1। ক্লিয়ার? আমার টার্গেট কি ছিল? এই বিন্দুর স্থানাঙ্ক। তুমি কি ধরতে পারছো কিছু? এই বিন্দুটা সি1 সি2কে 3:1 অনুপাতে বহির্বিভক্ত করে, তাই না? তাই না? এই এতটুকু হচ্ছে 3, এতটুকু হচ্ছে 1, এতটুকু হচ্ছে 3, এতটুকু হচ্ছে 1। তাহলে পি বিন্দুটা সি1 সি2কে 3:1 অনুপাতে কি করে? বহির্বিভক্ত করে। তাহলে পি বিন্দু স্থানাঙ্ক চলে আসছে আমার কাছে, পি বিন্দু স্থানাঙ্ক চলে আসছে, তাই না? তাই না? আমাকে বলো তো, পি বিন্দু স্থানাঙ্ক কত? আমাদের যে পি বিন্দু, তার স্থানাঙ্ক হবে 3 - 1, 3 - 1, 3:1 অনুপাতে বহির্বিভক্ত যদি করে, তাহলে বলো তো 3:1, তাই না? 3:0, 3 × 0 -1 × -3 + 3, 3 × 0 + 4। দেখো তো কত হয়? 3/2 আর হচ্ছে 2, 3/2 আর হচ্ছে 2। ক্লিয়ার? আমাকে বলো, সবার কি আসছে? সেম রেজাল্ট আসছে? 3/2, 2। সবার কি সেম রেজাল্ট আসছে? আচ্ছা, -3/2 না তো, 3/2। বহির্বিভক্তের ফর্মুলা, এটা ভুলে কিন্তু গেলে কিন্তু খবর আছে। সরলরেখা চ্যাপ্টারে পড়ছো। এখন এই বিন্দু থেকে, এই যে ছোট বৃত্ত, এই বিন্দু থেকে যে কোনো একটা বৃত্তে যে দুইটা স্পর্শকের সমীকরণ, সেটা বের করতে পারলেই হয়। পি বিন্দু থেকে এই বৃত্তে দুইটা স্পর্শকের সমীকরণ বা এই বৃত্তে দুইটা স্পর্শকের সমীকরণ, তুমি কোনটা বের করবা? তোমার যেটা ইচ্ছা। বাট বুদ্ধিমানরা কখনো কমপ্লেক্স বৃত্তে যায় না, সহজ বৃত্ত তো এইটা। তাহলে এই বিন্দু থেকে এই বৃত্তে অঙ্কিত স্পর্শকের ইকুয়েশন, সেটা কি হবে আমাকে বলো তো? সেটা কি হবে? এই যে এটার স্থানাঙ্ক তুমি পাইছো 3/2, 2। তাহলে স্পর্শক দুইটাই এই বিন্দু দিয়ে যায়, y - y1 = m × x - x1। m এর ভ্যালু বের করবা কেমনে? এটার কেন্দ্র থেকে এটার উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য ব্যাসার্ধের সমান, সেখান থেকে m এর দুইটা ভ্যালু বের হবে, সেখান থেকে m এর দুইটা ভ্যালু বের হবে। তুমি কি বের করতে পারবা বাকিটা? আমি কি হোমওয়ার্ক দিয়ে দিব? বেশ বড় অঙ্ক, বুঝতে পারতেছো? একাডেমিক আসার সম্ভাবনা নাই, বাট তোমাকে আমি কনসেপ্ট শিখাইলাম। তোমাকে আমি কি শিখাইলাম? কনসেপ্ট শিখাইলাম। বাকিটা আমি হোমওয়ার্ক দিয়ে দেই। অঙ্ক কেন শেষ হয় নাই? অর্ধেকটা শেষ হয়েছে, অর্ধেকটা শেষ হয়েছে। তোমাকে সাধারণ স্পর্শক গুলা বের করতে বলছে। দুইটা সরল সাধারণ আসছে, দুইটা সরল সাধারণ স্পর্শকের সমীকরণ আমি বাইর করছি। ক্লিয়ার? আমাকে বলো,
দুটা সরল সাধারণ স্পর্শকের সমীকরণ আমি বাইর করছি, বাকিটা আমি পারবো। মুছতেছি 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 মুছতেছি। সরল সাধারণ গেল। এবার কে আসবে? দুটা তির্যক সাধারণ স্পর্শক যে ছিল ওদের ইকুয়েশনও তো লাগবে, তাই না? এবার দেখি ওদের ইকুয়েশন আমরা কেমনে বাইর করতে পারি। ঠিক আছে, ডিলিট ডিলিট। ধরো বৃত্ত দুইটা এরকম, ডিলিট ডিলিট। ঠিক আছে, এবার যে তির্যক সাধারণ স্পর্শক দুইটা তাদের ইকুয়েশন আমরা একটু আঁকাই। এই একটা তির্যক সাধারণ স্পর্শক, ঠিক আছে, এই আরেকটা তির্যক সাধারণ স্পর্শক, বুঝছো? দুটা তির্যক সাধারণ স্পর্শক, এদের ইকুয়েশন। এবার দেখি এদের ইকুয়েশনটা কেমনে বের করা যায়। আবারও আমি আগের মতো, দুটা বৃত্ত তো, তাই না? এই দুটা বৃত্তের ব্যাসার্ধ তুমি জানো, কেন্দ্র তুমি জানো। আচ্ছা, এই বৃত্তটার কেন্দ্র কত? C2 -3, -4। এই বৃত্তটার কেন্দ্র কত? C1 0, 0, 0। এই যে দুটা তির্যক সাধারণ স্পর্শক, তারা একটা বিন্দুতে ছেদ করছে, এই বিন্দুতে ছেদ করছে, পি বিন্দু। স্থানাঙ্ক বের করতে পারলেই কাজ শেষ, বুঝছো আমার কথা? পি বিন্দু স্থানাঙ্ক বের করতে পারলেই কাজ শেষ। কেমন বুঝছো? এতক্ষণে বোঝা উচিত। পি বিন্দু স্থানাঙ্ক যদি বের করতে পারো, পি থেকে, পি একটা বহিস্থ বিন্দু না? এই বৃত্তে যে দুইটা স্পর্শক আঁকানো যায় তাদের ইকুয়েশন বের করতে পারলেই হয়। দেখো, অঙ্ক কিন্তু সহজ, ছোট ছোট অনেকগুলা কনসেপ্ট একসাথে জোড়া লাগছে। অন্তর্বিভক্তি, বহির্বিভক্তি, বহিস্থ বিন্দু থেকে অঙ্কিত স্পর্শকের ইকুয়েশন, জাস্ট দুইটা কনসেপ্ট জোড়া লাগাইছে। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমার এখনকার টার্গেট কি? পি বিন্দু স্থানাঙ্ক বের করা। আচ্ছা, আমি তাইলে এই দুইটা একটু কানেক্ট করে দিই তো। করলাম কানেক্ট। এখন যেই দুইটা ত্রিভুজ আসছে এরা কি সদৃশকোণী মনে হইতেছে? যেই দুইটা ত্রিভুজ আসছে এরা কি সদৃশকোণী ত্রিভুজ কোনোভাবে মনে হইতেছে? এরা আসলে সদৃশকোণী ত্রিভুজ, তুমি বুঝতে পারতেছো না, তোমার চোখের ভুল। তোমার চোখের ভুল যাতে না হয় আমি চিত্রটা আরেকটু সুন্দর করে আঁকাই, তাইলে আর চোখের ভুল হবে না। এই ব্যাসার্ধটা এখানে না দিয়ে আমি ব্যাসার্ধটা এই দিকটায় দিয়ে দিই, ঠিক আছে? তাহলে এটা কত? C1, কেন্দ্রের স্থানাঙ্ক কত? 0, 0। এইবার এখানে যেই দুইটা ত্রিভুজ তৈরি হয়েছে, তুমি যদি খেয়াল করো, এখানে যেই দুইটা ত্রিভুজ তৈরি হয়েছে, এই একটা ত্রিভুজ, এই একটা ত্রিভুজ। এখানে যেই দুইটা ত্রিভুজ তৈরি হয়েছে আমি একটু নাম দিয়ে দিই। আগেরটাই কি নাম দিছিলাম? MN, তাই না? MN। এই দুইটা ত্রিভুজ তুমি যদি খেয়াল করো, এই কোণ আর এই কোণ কেমন? সমান, বিপ্রতীপ কোণ হিসেবে। এটা কত? 90 ডিগ্রি। এটাও কত? 90 ডিগ্রি। কেন্দ্র থেকে স্পর্শক, এই যে কেন্দ্র আর স্পর্শবিন্দু কানেক্ট করলে যেটা পাওয়া যায় সেটা স্পর্শকের উপর লম্ব। তাহলে তিনটা কোণই সমান হয়ে গেল। তাহলে এই দুইটা ত্রিভুজ সদৃশকোণী। সুতরাং আমি বলতে পারি ত্রিভুজ MC2P ও ত্রিভুজ NC1P দুইটা সদৃশকোণী ত্রিভুজ। এই দুটাতে অনুরূপ বাহুগুলোর অনুপাত খেয়াল করো। C2P, খেয়াল করো, এই যে C2P এইটার অনুরূপ বাহু কি? C1P। C2P বাই C1P, এই দুইটার অনুপাত। এইটার অনুরূপ বাহু কোনটা? এটার অনুরূপ বাহু কোনটা? এইটা। আমাকে বলো, এটা যদি 3 হয়, এটা কত? 1।
কমপ্লেক্স লাগতেছে? লাগার কথা, এটা কমপ্লেক্স না, আসলে এটা বড়। ঠিক আছে, বুঝছো বুঝছো বুঝছো? তো 3:1। তাহলে এবার আমরা কি বলতে পারি? পি বিন্দুটা C1 C2-কে 3:1 অনুপাতে অন্তর্বিভক্ত করতেছে। এই বুঝছো? পি বিন্দুটা C1 C2-কে 3:1 অনুপাতে অন্তর্বিভক্ত করতেছে। পি বিন্দুটা C1 C2-কে 3:1 অনুপাতে অন্তর্বিভক্ত করতেছে। ক্লিয়ার? ক্লিয়ার? তাহলে আমাদের পি বিন্দু স্থানাঙ্ক কত? অন্তর্বিভক্তের ফর্মুলা অ্যাপ্লাই করো। 3 + 1 3 × 0 + 1 × -3, 3 × 0 + 1 × -4। তাহলে আমাদের পি বিন্দু স্থানাঙ্ক কত আসছে? -3/4 -1। তাহলে পি বিন্দু স্থানাঙ্ক পাইছো। পি থেকে এই বৃত্তে যে দুটা স্পর্শক, তাদের ইকুয়েশন বের করলেই হয়। পারবা? তার ইকুয়েশন কি হবে? y - y1 = m × x - x1। তারপরের কাজ হচ্ছে m এর ভ্যালু বের করা। m এর এখানেও দুইটা ভ্যালু আসবে। ঠিক, মেইন ক্যাচালটা হচ্ছে এটা ধরতে পারা। কিন্তু আমি তো এখন তোমাকে বুঝাই দিছি, এখন তো মুখস্থ। দুইটা সরল সাধারণ স্পর্শকের ক্ষেত্রে ব্যাসার্ধদ্বয়ের অনুপাতে বহির্বিভক্ত করবে। তির্যক সাধারণ স্পর্শকের ক্ষেত্রে ব্যাসার্ধদ্বয়ের অনুপাতে অন্তর্বিভক্ত করবে। ক্লিয়ার? ক্লিয়ার? সবাই একটু মনোযোগ দাও। আমাকে বলো তো। হ্যাঁ, অনেকগুলা কনসেপ্ট একসাথে। সবাই কি ক্লিয়ার? আমি পুরো কনসেপ্টটা বুঝাবো আবার নতুন করে, অসুবিধা নাই। সবাই কি ক্লিয়ার? আমাকে বলো। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, দুটো একটু করে নিও। তাইলে আমি একটু সামারি করি। দুইটা বৃত্তে সাধারণ স্পর্শক চাইলো, বুঝছো? দুইটা বৃত্তে সাধারণ স্পর্শক চাইলো। তারা এই অবস্থায় আছে যে দূরে দূরে আছে। তারা দূরে দূরে আছে। সেক্ষেত্রে তাদের সাধারণ স্পর্শক হবে 4টা। তাদের সাধারণ স্পর্শক হবে 4টা। সরল সাধারণ স্পর্শক 2টা, তির্যক সাধারণ স্পর্শক 2টা। এখন সরল সাধারণ স্পর্শকগুলা কেমনে বাইর করবা? ব্যাপারটা খুব সহজ। এই দুটা সরল সাধারণ স্পর্শক একটা বিন্দুতে গিয়ে ছেদ করবে, একটা বিন্দুতে গিয়ে ছেদ করবে, বুঝছো? এটা ধরো C1 দিলা, C2 দিলা। ওই ছেদবিন্দু স্থানাঙ্ক বের করতে হবে। ছেদবিন্দু স্থানাঙ্ক কেমনে বের করবা? এই ছেদবিন্দুটা C1 C2 রেখাংশকে ব্যাসার্ধদ্বয়ের অনুপাতে বহির্বিভক্ত করবে, বুঝছো? অর্থাৎ C1P / C2P ব্যাসার্ধদ্বয়ের অনুপাতে বহির্বিভক্ত করবে। মনে রাখো, ব্যাসার্ধদ্বয়ের অনুপাতে কি করবে? বহির্বিভক্ত করবে। সেই অনুপাত থেকে পি বিন্দু স্থানাঙ্ক বের করবা। তারপরের অঙ্ক কিন্তু সহজ। এই বহিস্থ বিন্দু থেকে এই বৃত্তে দুইটা স্পর্শকের ইকুয়েশন, যেটা আমরা করে আসছি। এবার আসো তির্যক সাধারণ স্পর্শক দুইটা। আমি কনসেপ্ট বুঝাইতেছি, এগুলা বোর্ড পরীক্ষায় জীবনেও আসবে না। এত বড় অঙ্ক জীবনেও আসবে না। এটা কাইটে কুইটে দিতে পারে, বাট সরাসরি আসবে না। এবার আসো তির্যক সাধারণ স্পর্শক। তো তির্যক সাধারণ স্পর্শক দুইটাও একটা বিন্দুতে গিয়ে ছেদ করবে। সেই বিন্দুর নাম দিলাম আমি ধরো কিউ। কিউ বিন্দু স্থানাঙ্ক বাইর করতে পারলেই হবে। এখন কিউ বিন্দুটা C1 C2-কে ব্যাসার্ধদ্বয়ের অনুপাতে অন্তর্বিভক্ত করবে, বুঝছো? অর্থাৎ C1Q / C2Q এটা হবে R1:R2, ব্যাসার্ধদ্বয়ের অনুপাতে অন্তর্বিভক্ত বহির্বিভক্ত। সেখান থেকে PQ বিন্দু স্থানাঙ্ক, তারপর তো অঙ্ক পানি ভাত। তারপর সব সময় কি 3:1 না তো, ব্যাসার্ধদ্বয়ের অনুপাতে, বোকা। এটা R1:R2 অনুপাতে অন্তর্বিভক্ত আর বহির্বিভক্ত করতেছে। এই বুঝছো?
আগেরটায় ব্যাসার্ধ ছিল 3 আর 1, এই জন্য 3:1 অনুপাতে করছে। এরকম প্রশ্ন করলে হবে? বলো তো, এরকম প্রশ্ন করলে হবে? ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, বোর্ড পরীক্ষা যদি আসেও একবারে 4টা যাবে না, বলবে সরল সাধারণ স্পর্শকের সমীকরণ 2টা বাইর করো বা তির্যক সাধারণ স্পর্শকের সমীকরণগুলো বাইর করো। এটাও অনেক কঠিন, মানে অনেক কঠিন কোশ্চেন করলে তারপর দিবে, এর বাইরে না। আচ্ছা, এটা তো এই অবস্থানটা দেখলাম, বাকি অবস্থানে ভাই কি করব? এখন তুমি যদি দেখো 2টা বৃত্ত এই অবস্থায় আছে, তখন তাদের সাধারণ স্পর্শক কয়টা? 3টা। ওই 3টার সমীকরণ কেমনে বাইর করব? ওই 3টার সমীকরণ কেমনে বাইর করব বলো তো? ওই 3টার সমীকরণ কেমনে বাইর করব? সরল সাধারণ স্পর্শক 2টা কেমনে বের করবা? পুরোপুরি আগের মতোই। সরল সাধারণ স্পর্শক বের করার নিয়ম পুরোপুরি আগের মতোই। সরল সাধারণ স্পর্শক বের করার নিয়ম পুরোপুরি আগের মতোই। তোমাকে যেটা করতে হবে, এই সরল সাধারণ স্পর্শক 2টা যেই বিন্দুতে গিয়ে ছেদ করছে সেই বিন্দুর স্থানাঙ্ক বের করতে হবে। তারপর এই বিন্দু থেকে যে কোনো একটা বৃত্তে অঙ্কিত 2টা স্পর্শকের সমীকরণ বের করলেই হয়। আচ্ছা, এখানে তির্যক সাধারণ স্পর্শক তো একটা পাওয়া যাবে, সেটার ইকুয়েশন কেমনে বের করব? এটার ইকুয়েশন বের করা খুব সহজ, শিখাইছি। এটার ইকুয়েশন বের করা খুব সহজ। এই বৃত্তটার ইকুয়েশন যদি হয় s = 0, এটার ইকুয়েশন যদি হয় s' = 0, তাহলে এই স্পর্শকটার ইকুয়েশন কি মনে পড়ে? মনে পড়ে? মনে পড়ে? শিখাইছিলাম স্পর্শবিন্দু বের করা যায়। একটা অঙ্ক করছিলাম গত ক্লাসে। স্পর্শবিন্দু বের করে যে কোনো একটা বৃত্তের উপরস্থ বিন্দুতে অঙ্কিত স্পর্শকের সমীকরণটাও হয়, কিংবা তুমি যদি s - s' = 0 দাও, সেক্ষেত্রেও এটার ইকুয়েশনটাই পাওয়া যায়। এটার ইকুয়েশনটাই পাওয়া যায়। আচ্ছা, তারপরের কেস, দুইটা বৃত্ত যদি 2টা বিন্দুতে ছেদ করে, 2টা বৃত্ত যদি 2টা বিন্দুতে ছেদ করে, এক্ষেত্রে 2টা স্পর্শকই পাওয়া যাবে। সরল সাধারণ 2টা স্পর্শক পাওয়া যাবে, তাই না? আমাকে বলো, সরল সাধারণ 2টা স্পর্শক পাওয়া যাবে। এই 2টার ইকুয়েশন বের করবে কেমনে? পুরোপুরি আগের মেথড। তারা একটা বিন্দুতে গিয়ে ছেদ করবে, এই বিন্দুর স্থানাঙ্ক বের করবা, তারপর ইকুয়েশন বের করবা। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, লাস্ট আরেকটা ছিল, এরা যদি অন্তস্থভাবে স্পর্শ করে, একটা আরেকটার ভিতরে ঢুকে গেলে তো স্পর্শকই নাই, তাদের ইকুয়েশন কেমনে বের করবা? তারা যদি অন্তস্থভাবে স্পর্শ করে, সেক্ষেত্রে কেমনে করবা বলো তো? এই স্পর্শবিন্দু স্থানাঙ্কটা বের করবা। শিখাইছি কিন্তু স্পর্শবিন্দু কেমনে বাইর করে, শিখাইছি না? বলো, স্পর্শবিন্দুর ইকুয়েশনটা বের করতে, স্থানাঙ্কটা বের করতে পারবা না? ব্যাসার্ধদ্বয়ের অনুপাতে বহির্বিভক্ত করতে এই স্পর্শবিন্দুটা, মনে পড়ে? বের করবা, তারপর স্পর্শবিন্দু বের হয়ে গেলে যে কোনো একটা বৃত্তের উপর অঙ্কিত স্পর্শকের ইকুয়েশন, সেটাই এটা, সেটাই এটা। ঠিক, ক্লিয়ার? ক্লিয়ার? বুঝছ? 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 ঠিক আছে, ডান? ডান। পারবা? 2টা বৃত্ত দেওয়া আছে, তাদের কি চাইছে? সরল সাধারণ স্পর্শক। এগুলো হোমওয়ার্ক করবা। 2টার সরল সাধারণ স্পর্শকের ইকুয়েশন, সো এটা হোমওয়ার্ক। এখানে 4টা স্পর্শক চাইছে, 2টা সাধারণ স্পর্শক। তুমি ফার্স্টে চেক করা লাগবে বৃত্ত 2টার অবস্থান কেমন, সেই অবস্থানের উপর ভিত্তি করে স্পর্শকগুলোর ইকুয়েশন বের করা লাগবে। আমি কিন্তু কনসেপ্ট দেখাই দিছি, এখন ধরে ধরে অঙ্ক করানোর কিছু নাই, তোমাদের নিচে করতে হবে। 2টা বৃত্তের ইকুয়েশন দেওয়া আছে, তাদের সাধারণ স্পর্শক কয়টা আগে সেটা বের করবা, মানে তাদের অবস্থান কেমন সেটার উপরে ভিত্তি করে স্পর্শকগুলোর ইকুয়েশন বের করবা। ঠিক? আচ্ছা,
এখন একটা মজার কাহিনী, দুইটা বৃত্তের ব্যাসার্ধ যদি সমান হয়ে যায়, দুইটা বৃত্তের ব্যাসার্ধ যদি সমান হয়ে যায়, ধরো এরকম কাহিনী, তখন তাদের সাধারণ স্পর্শক কেমনে বের করবো? আচ্ছা, চিত্র থেকে বুঝতে পারতেছ, এটার কেন্দ্রের স্থানাঙ্ক জানো C1, এটার কেন্দ্রের স্থানাঙ্ক জানো C2। তাদের সরল সাধারণ স্পর্শক দুটার ইকুয়েশন কেমনে বাইর করবা বলো তো? সেটা কিন্তু C1 C2 রেখার সমান্তরাল, অর্থাৎ C1 C2 রেখাটার ইকুয়েশন বের করতে পারবা। আমাকে বলো তো, C1 C2 রেখাটার ইকুয়েশন বের করতে পারবা? আমাকে বলো, C1 C2 রেখাটার ইকুয়েশন বের করতে পারবা? তুমি কেন্দ্র দুইটার স্থানাঙ্ক জানো, কেন্দ্রদ্বয় দিয়ে যে রেখাটা যায় তার ইকুয়েশন বাইর করতে পারবা, দুই বিন্দুগামী সরল রেখার সমীকরণ। আচ্ছা, এখন যে সরল সাধারণ স্পর্শক তারা এটার সমান্তরাল এবং আর দূরবর্তী, বুঝছো? এটার সমান্তরাল এবং আর দূরবর্তী দুটা সরল রেখার ইকুয়েশন তোমরা সরল রেখা চ্যাপ্টারে পড়ছো। এটা সমান্তরাল এবং আর দূরবর্তী দুইটা সরল রেখা হয়, তাদের ইকুয়েশন তোমরা কি সরল রেখা চ্যাপ্টারে পড়ছো? বলো, একটা শর্টকাটও ছিল এরকম, এটার সমান্তরাল x প্লাস by প্লাস c এবং আর দূরবর্তী দুইটা সরল রেখার ইকুয়েশন হচ্ছে এইটা, দুইটা সরল রেখা দুইটা ইকুয়েশন। একটা শর্টকাট ছিল, তোমরা শর্টকাট ছাড়াও করতে, ঠিক আছে? পারবা। এবার আসো তির্যক সাধারণ স্পর্শক। তির্যক সাধারণ স্পর্শক ঠিক মধ্যবিন্দু দিয়ে যাবে, এটা ধরতে পারতেছ? এই যে দুইটা, তাদের যে তির্যক সাধারণ স্পর্শক তারা কেন্দ্রদ্বয়ের মধ্যবিন্দু দিয়ে যাবে, তাই না? আমাকে বলো, কেন্দ্রদ্বয়ের মধ্যবিন্দু দিয়ে যাবে। এটা আসলে কি C1 C2 মিড পয়েন্ট R1:R2 অনুপাতে অন্তর্বিভক্ত করতো না? R1 আর R2 দুটো তো সমান, মধ্যবিন্দু স্থানাঙ্ক বাইর করবা, ইকুয়েশন বাইর করবা। ঠিক আছে, ক্লিয়ার? বলো, পুরো ব্যাপারটা বুঝছো? আমাকে বলো, পুরো ব্যাপারটা বুঝছো? বুঝছো তো, তাই না? বুঝলে আমরা পরের কনসেপ্টে যাই। হালকা হালকা বুঝছো? আচ্ছা ঠিক আছে, এগুলো হালকা হালকা বুঝলেই হবে। খুবই মজার একটা কোয়েশ্চেন, পড়ো সবাই, খুবই মজার একটা কোয়েশ্চেন, একটু পড়ো। একটা বৃত্ত, এর এমন দুইটা স্পর্শকের ছেদবিন্দুর সঞ্চার পথ নির্ণয় করো যারা পরস্পর লম্ব। বুঝছো কোয়েশ্চেন? আমি তোমাদের সময় থাকতে এটা কি কোয়েশ্চেন, কি কিছুই তো বুঝতেছি না। সঞ্চার পথ, তোমরা সঞ্চার পথ চ্যাপ্টার 3.4 পড়ে আসছো, সরল রেখার। আচ্ছা, আমরা একটু কোয়েশ্চেনটা একটু আঁকাই, দেখি কি বলছে। একটা বৃত্ত, এই বৃত্তটার ব্যাসার্ধ কত? ব্যাসার্ধটা হচ্ছে a, ব্যাসার্ধটা হচ্ছে a, তাই না? কেন্দ্র 0 0। এমন দুইটা স্পর্শকের ছেদবিন্দু চাইছে যারা পরস্পর লম্ব, যারা পরস্পর লম্ব। আচ্ছা, পরস্পর লম্ব এমন স্পর্শক দেখি তো, এই একটা স্পর্শক, এই একটা স্পর্শক, এই একটা স্পর্শক, তারা পরস্পর লম্ব না? বুঝছো তো? এই একটা স্পর্শক, এই একটা স্পর্শক, তারা পরস্পর লম্ব। এমন দুইটা স্পর্শকের ছেদবিন্দুর সঞ্চার পথ যারা পরস্পর লম্ব। তাহলে এই যে দুইটা স্পর্শক, তাদের ছেদবিন্দু কি এইটা না? এই যে দুইটা স্পর্শক, এই যে দুইটা স্পর্শক, তাদের ছেদবিন্দু কি এইটা না? এরকম যতগুলা স্পর্শক পরস্পর লম্ব আছে, তাদের প্রত্যেকের ছেদবিন্দু যেই সঞ্চার পথটা তৈরি করে তার ইকুয়েশন চাইছে। এই কাহিনী বুঝছো? এবার চিন্তা করো তো, এখানেও একটা স্পর্শক হওয়া সম্ভব, ওইদিকেও আরেকটা স্পর্শক হওয়া সম্ভব,
যারা দুইজন পরস্পরের উপর লম্ব। বুঝছো 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 তাহলে এরকম অনেকগুলা স্পর্শক যারা পরস্পর লম্ব, তাদের ছেদবিন্দুগুলা নিয়ে যেই সঞ্চার পথটা তৈরি হবে সেটাই বের করতে বলছে না? এই কাহিনী বুঝছো? এরকম অনেকগুলা স্পর্শক যারা পরস্পর লম্ব, আরেক জোড়া আঁকাই। এই ধর একটা স্পর্শক এখান থেকে গেল এই পর্যন্ত, এই ধরো আরেকটা স্পর্শক এখান থেকে গেল এই পর্যন্ত, তারা কিন্তু লম্ব, তাদের ছেদবিন্দু এরকম অনেকগুলা, ঠিক আছে? তাদের ছেদবিন্দু সঞ্চার পথে সমীকরণ। আচ্ছা, দুইটা স্পর্শক লম্ব এরকম ছেদবিন্দু যদি হয়, এটার স্থানাঙ্ক কত তুমি জানো? 0,0। আচ্ছা, এটা একটা স্পর্শক, তাইলে তুমি বলতে পারো না এতটুকু ডিস্টেন্স কত, এতটুকু ডিস্টেন্স কত, এতটুকু ডিস্টেন্স এ, ব্যাসার্ধের সমান এতটুকু এ। তাহলে আমাকে বলো তো এই ডিস্টেন্সটা কত? একটা বর্গ তৈরি হয়েছে না? এটাও এ হবে, এটাও এ হবে, তাহলে এটা কি √2a, √2a। বুঝছো বুঝছো? তাইলে এই ডিস্টেন্সটাও √2a হবে। তাহলে যতগুলা ছেদবিন্দু সবাই কি 0,0 থেকে √2a এত দূরবর্তী, এত একক দূরবর্তী হবে না? আমাকে বলো, দুইটা লম্ব, দুইটা স্পর্শক যারা পরস্পরের উপর লম্ব, এমন সবগুলা স্পর্শকের ছেদবিন্দু স্থানাঙ্কগুলা কিরকম হবে? কেন্দ্র থেকে √2 একক দূরবর্তী এরকম একটা সঞ্চার পথ তৈরি করবে না? আমাকে বলো, কেন্দ্র থেকে √2 একক দূরবর্তী অর্থাৎ এইরকম একটা সঞ্চার পথ তৈরি করবে। আমাকে বলো তুমি ব্যাপারটা বুঝছো কিনা? কেন্দ্র থেকে √2 একক দূরবর্তী এরকম একটা সঞ্চার পথ তৈরি করবে। তুমি ধরতে পারছো? তাহলে যেই সঞ্চার পথটার ইকুয়েশন চাইছে সেটা আসলে কি? একটা বৃত্ত যার কেন্দ্র 0,0 ব্যাসার্ধ √2a, √2a। ক্লিয়ার? এগুলো অ্যাডমিশনের জন্য ইম্পর্টেন্ট, এগুলো ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনের জন্য ইম্পর্টেন্ট, অন্য কোথাও না। ঠিক আছে? তোমাকে বলছে এই যে ছোট বৃত্তটা, এই বৃত্তটায় পরস্পর লম্ব এরকম যত স্পর্শক আছে, তারা যেই বিন্দুতে ছেদ করবে সেই ছেদবিন্দু সঞ্চার পথ। খেয়াল করো, পরস্পর লম্ব এরকম স্পর্শকগুলো তুমি খেয়াল করলে দেখবা যেই বিন্দুগুলাই ছেদ করবে তারা কেন্দ্র হতে √2a একক দূরবর্তী। তাহলে ওই সবগুলা বিন্দু নিয়ে একটা বৃত্ত তৈরি হবে যার কেন্দ্র 0,0তে ব্যাসার্ধ হচ্ছে √2a। তাহলে বৃত্তটার ইকুয়েশন কি? x² + y² = √2a তার হোল স্কয়ার। তাহলে কি হয় আমাকে বলো তো? x² + y² = 2a²। বুঝছো বুঝছো বুঝছো? এটা একটু টাফ, কিন্তু এইটা একটু টাফ, এটা একটু টাফ। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমরা এখন পরবর্তী কনসেপ্টে যাব। নাম্বার একটু উল্টাপাল্টা হবে। টাইটেল দাও, টাইটেল হচ্ছে নিকটতম ও দূরতম দূরত্ব। টাইটেল কি দিবা? নিকটতম ও দূরতম দূরত্ব। আচ্ছা, ইন্টারনেট কি ঠিক আছে? টাইটেল দিবা নিকটতম ও দূরতম দূরত্ব। নেট প্রবলেম হচ্ছে না? এখন কি ঠিক হয়েছে? আমাকে বলো তো।
এখন কি ঠিক হয়েছে? আচ্ছা, এখন ঠিক হয়েছে, তাই তো? আচ্ছা, টাইটেল দাও, নিকটতম ও দূরতম দূরত্ব। ব্যাপারটা কি? আমরা একটু দেখি। একটা বৃত্ত, হ্যাঁ, একটা বৃত্ত, একটা বিন্দু হতে এই বৃত্তের সবচেয়ে কাছের এবং দূরের বিন্দুটা বাইর করতে হবে। কথাটা বুঝছো? একটা বৃত্ত, এখন আরেকটা বিন্দু দেওয়া থাকবে, আরেকটা বিন্দু ধরো পি বিন্দু। ওই বিন্দুটা থেকে এই বৃত্তের সবচেয়ে কাছের এবং সবচেয়ে দূরের বিন্দুটার স্থানাঙ্ক বের করা লাগবে। কোশ্চেন বুঝছো? একটা বিন্দু থেকে এই বৃত্তের সবচেয়ে কাছের এবং সবচেয়ে দূরের বিন্দুটার স্থানাঙ্ক বের করা লাগবে। আচ্ছা, এখন এই যে বিন্দুটা দেওয়া থাকবে, এই বিন্দুটা বৃত্তের বাইরে হইতে পারে। ধরো এখানে একটা বিন্দু আছে পি বিন্দু। আমি বললাম পি থেকে এই বৃত্তের সবচেয়ে কাছের এবং সবচেয়ে দূরের বিন্দুটার স্থানাঙ্ক বাইর করো। আবার এই বিন্দুটা বৃত্তের ভেতরেও হইতে পারে, বুঝছো? আমি বললাম আমার আরেকটা বিন্দু আছে পি বিন্দু, পি থেকে এই বৃত্তের সবচেয়ে কাছের এবং সবচেয়ে দূরের বিন্দুটা বাইর করো। কোশ্চেন বোঝা গেছে? একটা বিন্দু থেকে একটা বৃত্তের সবচেয়ে কাছের এবং সবচেয়ে দূরের বিন্দুটার স্থানাঙ্ক বের করা লাগবে। ওই বিন্দুটা পি বিন্দু থেকে একটা বৃত্তের সবচেয়ে কাছের এবং সবচেয়ে দূরের বিন্দুটার স্থানাঙ্ক বের করা লাগবে। পি বিন্দুটা বৃত্তের বাইরেও হতে পারে, ভেতরেও হতে পারে। আমাদের দুইটা কেস। হ্যাঁ, তো প্রথম কেস, পি বিন্দুটা যদি বৃত্তের বাইরে হয়, তাহলে এখান থেকে সবচেয়ে কাছের বিন্দুটা কোনটা তুমি বলতে পারবা? পি বিন্দু আর কেন্দ্রটা কানেক্ট করলে যেই রেখাটা পাওয়া যায় সেটা বৃত্তকে যেই বিন্দুতে ছেদ করবে, এটাই কি সবচেয়ে কাছের বিন্দু না? আমাকে বলো, এটাই সবচেয়ে কাছের বিন্দু বা নেয়ার পয়েন্ট, ঠিক আছে? আর এটাকে বর্ধিত করলে যে বিন্দুতে ছেদ করবে এটাই সবচেয়ে দূরের বিন্দু বা ফার্দেস্ট পয়েন্ট। এই ক্লিয়ার? আমাকে বলো। কনসেপ্ট বুঝছো? পি বিন্দু থেকে সবচেয়ে কাছের বিন্দু কোনটা? পি বিন্দু আর কেন্দ্র কানেক্ট করে যদি একটা রেখা টানো, এই রেখাটা যেই দুইটা বিন্দুতে বৃত্তকে ছেদ করবে তারাই কি সবচেয়ে কাছের আর সবচেয়ে দূরের বিন্দু। কমন সেন্স, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। আমার লাগবে কি স্থানাঙ্ক। তোমাকে পি বিন্দু স্থানাঙ্ক কোশ্চেনে দেওয়া থাকবে, বৃত্তটার সমীকরণ দেওয়া থাকবে। তোমাকে পি বিন্দু স্থানাঙ্ক কোশ্চেনে দেওয়া থাকবে, বৃত্তটার সমীকরণ দেওয়া থাকবে। তাহলে পি বিন্দু স্থানাঙ্ক জানো, বৃত্তটার ব্যাসার্ধও জানো। এবার বলো, এন বিন্দু স্থানাঙ্ক বের করতে পারবা? তুমি পি বিন্দু আর কেন্দ্র তাদের মধ্যবর্তী দূরত্বটা বের করতে পারবা না? সেটাকে আমি ডি দিয়ে প্রকাশ করলাম, কারণ এই দুটা বিন্দুর স্থানাঙ্ক কিন্তু তুমি জানো না? জানো তো? ডি বিন্দু জানো, আর বিন্দু জানো। তাহলে আমাকে বলো তো এতটুকু ডিস্টেন্স কি হবে? ডি মাইনাস আর। তাহলে এন বিন্দুটা পিসি কে ডি মাইনাস আর ইস টু আর অনুপাতে অন্তর্বিভক্ত করে। বুঝছো? এটার স্থানাঙ্ক কোশ্চেনে দেওয়া থাকবে, এটা বৃত্তের সমীকরণ থেকে বের করে নিতে পারবা। ব্যাসার্ধ জানো, বৃত্তের সমীকরণ থেকে বের হয়ে যাবে। এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের করতে পারবা। তাহলে আমার যে সবচেয়ে কাছের বিন্দুটা অর্থাৎ এন বিন্দুটা, এন পিসি কে ডি মাইনাস আর ইস টু আর অনুপাতে অন্তর্বিভক্ত করবে। এন পিসি কে ডি মাইনাস আর ইস টু আর অনুপাতে কি করবে? অন্তর্বিভক্ত করবে। লিখে নাও, অনুপাতে কি করবে? অন্তর্বিভক্ত। সেখান থেকে আমি এন বিন্দু স্থানাঙ্ক পাবো। ক্লিয়ার হয়েছে?
আমাকে বলো আচ্ছা এফ বিন্দুর স্থানাঙ্ক বাই করতে পারবা? এফ কি করবে পিসি কে, এফ কি করবে পিসি কে ডি প্লাস আর ইস্টু ডি অনুপাতে বহির্বিভক্ত করবে, ইস্টু আর অনুপাতে বহির্বিভক্ত করবে, তাই না? খেয়াল করো, অন্তর্বিভক্তি আর বহির্বিভক্তি আর কিচ্ছু না, অন্তর্বিভক্তি আর বহির্বিভক্তি আর কিচ্ছু না। এই পুরাটা কত আমাকে বলো তো? এতটুকু ডি, এতটুকু আর, ডি প্লাস আর। তাহলে ডি প্লাস আর ইস্টু আর অনুপাতে বহির্বিভক্ত করবে। আমাদের এফ বিন্দুটা পিসি কে ডি প্লাস আর ইস্টু আর অনুপাতে বহির্বিভক্ত করবে। ক্লিয়ার? তো ঠান্ডা মাথায় চিন্তা করলে বুঝবে এগুলো আসলে খুব সহজ, এগুলো আসলে খুব সহজ। আচ্ছা এবার বিন্দুটা যদি আমাদের ভেতরে থাকে, পি বিন্দুটা বৃত্তের ভেতরে আছে, তখন কি হবে? পি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকবে কোশ্চেনে, কেন্দ্রের স্থানাঙ্ক তুমি বের করে নিতে পারবা। আচ্ছা তাহলে পি আর সি কানেক্ট করলে যেটা পাবা, ওই রেখাটা আমাদের বৃত্তটাকে যেই দুইটা বিন্দুতে ছেদ করবে তারাই কি সবচেয়ে কাছের বিন্দু আর সবচেয়ে দূরের বিন্দু। এটা হচ্ছে সবচেয়ে কাছের বিন্দু, এটা হচ্ছে সবচেয়ে কাছের বিন্দু, এটা হচ্ছে সবচেয়ে দূরের বিন্দু। ক্লিয়ার? সবচেয়ে কাছের আর সবচেয়ে দূরেরটার স্থানাঙ্ক বাই করতে পারবা? এই দুইটা বিন্দুর স্থানাঙ্ক জানো, তাদের মধ্যবর্তী ডিসটেন্স তুমি জানো, জানো তো এতটুকু ডিসটেন্স তুমি জানো, ব্যাসার্ধ আর, এটা বের করে নিতে পারবা। এটাও জানো কত, ডি মাইনাস আর। বাকিটা হোমওয়ার্ক। যারা এটা দেখতেছো ওদের কিন্তু পারার মতো, এখানে এগুলো অ্যাডভান্স টপিক, নিজে নিজে পারতে হবে। এন বিন্দুটা পিসি কে বহির্বিভক্ত করবে কি অনুপাতে বলো তো? আর ইস টু ডি মাইনাস আর অনুপাতে, তাই না? বলো বলো, এই যে আর ইস টু ডি মাইনাস আর অনুপাতে বহির্বিভক্ত করবে। এটা কি অনুপাতে বিভক্ত করবে? বের করে নিবা। ঠিক আছে? এই বুঝছো? এগুলা কিন্তু মোটামুটি ভালোই কঠিন কনসেপ্ট, এগুলা কিন্তু মোটামুটি ভালোই কঠিন কনসেপ্ট। সবাই বুঝছো? ঠিক আছে? জাস্ট অন্তর্বিভক্তি আর বহির্বিভক্তি একটু ঠিক মতো বুঝতে পারলেই হয়। পারবা? আমার কি করায় দেওয়া লাগবে? এগুলো কিন্তু অ্যাডভান্স, এগুলো একাডেমিকে আসবে না, অ্যাডমিশনে আসতে পারে। সো অ্যাডমিশনে আসলে যেতে পারো, হ্যাঁ করে নিবা, বুঝছো? করে নিবা। সেম ভাবে 2,1 বিন্দু থেকে এই বৃত্তের নিকটতম আর দূরতম তোমার প্রথমত চেক করতে হবে এই বিন্দুটা কোথায় আছে, বৃত্তের ভেতরে নাকি বাইরে। তারপর চিত্র আঁকাবা, চিত্র আঁকায় ফর্মুলা অ্যাপ্লাই করলে কাজ হয়ে যাবে, চিত্র আঁকায় ফর্মুলা অ্যাপ্লাই করলেই কি কাজ হয়ে যাবে। ঠিক আছে? আমি আর করাই দিতে চাচ্ছি না, বুঝছো? আমি আর করাই দিতে চাচ্ছি না। করাই দিব? আচ্ছা এটা করাই দিই। এটা হতে এই বৃত্তের নিকটতম আর দূরতম। তোমার প্রথম কাজ হবে এই বিন্দুটা বৃত্তের কোথায় আছে বসাও তো। -4 তার হোল স্কয়ার প্লাস -3 তার হোল স্কয়ার -8 ইন্টু -4 -6 ইন্টু -3 প্লাস 9, এটা গ্রেটার দেন 0 হবে। তাহলে এই বিন্দুটা এই বৃত্তের কি বাইরে, তাই না? এই বিন্দুটা এই বৃত্তের বাইরে। ঠিক আছে? তো আমি একটা চিত্র আঁকাই। এই হচ্ছে বৃত্তটা, আর এই বিন্দুটা হচ্ছে বাইরে। বিন্দুটা এখানে ধরো, চিন্তা করো, -4, -3। ঠিক আছে,
এই বৃত্তটার কেন্দ্র কত আমাকে বলতে পারবা? 4,3। এটা ধরো পি বিন্দু, এই বৃত্তটার কেন্দ্র কত? 4,3। এখন এই বিন্দু থেকে এই বৃত্তের, এই বিন্দু থেকে এই বৃত্তের সবচেয়ে কাছের এবং সবচেয়ে দূরের বিন্দুটা আমি বের করব। কেমনে জানি বের করে? এই বিন্দু আর কেন্দ্র দুইটা কানেক্ট করলে যে রেখাটা পাওয়া যায় সেটা যেই দুইটা বিন্দুতে ছেদ করবে চোখের দেখায়। বলো তো, বলো তো, এটা সবচেয়ে কাছের, এটা সবচেয়ে দূরের, তাহলে এটা সবচেয়ে কাছের এন, এটা সবচেয়ে দূরের এফ। আচ্ছা, এই বৃত্তটার ব্যাসার্ধ আমরা একটু বের করি। ব্যাসার্ধ কত? √4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার মাইনাস 9, মানে ব্যাসার্ধ হচ্ছে 4। ব্যাসার্ধ হচ্ছে 4, ব্যাসার্ধ কত? 4। তাহলে এই ডিস্টেন্সটা কতটুকু আমাকে বলো? 4। এই ডিস্টেন্সটা কতটুকু? 4। ঠিক আছে? আচ্ছা, এবার পিসি ডিস্টেন্সটা কত আমাকে বলো তো? পিসি এই ডিস্টেন্সটা কত? পিসি যে এই ডিস্টেন্সটা √8 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার, তাই না? দশ। বুঝছো বুঝছো? পিসি যে এই বিন্দুটা আর কেন্দ্র তাদের মধ্যবর্তী দূরত্ব, এই বিন্দুটা আর কেন্দ্র তাদের মধ্যবর্তী দূরত্ব কত? 10। 10, ঠিক আছে? এই বুঝছো? পুরাটা যদি 10 হয়, এই পুরাটা যদি 10 হয়, আমি বের করলাম মাত্র, তাহলে এতটুকু কত? 6। আমার কাহিনী শেষ, আমি সবগুলা ডিস্টেন্স বাইর করে ফেলাইছি। এখন কি করব? বলো বলো বলো। সি বিন্দুটা পিসি কে 6:4 অনুপাতে অন্তর্বিভক্ত করে, এন বিন্দুটা, তাই না? আমাকে বলো, এন বিন্দুটা পিসি কে, এন বিন্দুটা পিসি কে দেখো পিএন বাই সিএন, এটা কত? 6:4 বা 3:2 এই অনুপাতে অন্তর্বিভক্ত করতেছে। তাহলে বলো তো এন বিন্দুর স্থানাঙ্ক কত? নিচে কত? 3+2, 3+2, 3 into 4 plus 2 into -4, 3 into 3 plus 2 into -3। বের করো, কাজ শেষ। ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার? আচ্ছা, সহজ, কিন্তু দেখতে যত কমপ্লেক্স মনে হচ্ছে ব্যাপারটা অত কমপ্লেক্স না, ব্যাপারটা সহজই। এফ বিন্দু স্থানাঙ্ক, এফ পিসি কে খেয়াল করো তো, পিএফ এটা কত আমাকে বলো তো? পিএফ এই ডিস্টেন্সটা কত? 6 আর 4 10, 10 আর 4 14, পিএফ বাই সিএফ। পিএফ কত? 14, সিএফ কত? 4, তাই না? বলো বলো। পিএফ, পিএফ এই বিশালটা 14, সিএফ 4, 14:4 কত? 7/2। অর্থাৎ এফ বিন্দুটা পিসি কে 7:2 অনুপাতে বহির্বিভক্ত করবে। বুঝছো? 7:2 অনুপাতে বহির্বিভক্ত করবে। তাহলে 7 - 2, 7 into 4 -2 into -4, 7 into 3 -2 into -3। বের করে নাও, সবচেয়ে কাছের সবচেয়ে দূরের বিন্দু স্থানাঙ্ক বের হয়ে গেছে। ক্লিয়ার? এগুলো কিন্তু অনেক কঠিন মনে হইতে পারে যদি আগে থেকে না বুঝছো বা কনসেপ্ট ঠিক মতো না বুঝো, বাট কনসেপ্ট বুঝলে এগুলো সহজ, এগুলো সহজ। ঠিক আছে, বুঝছো? বুঝছো কিনা আমাকে বলো। আমরা আরো কঠিন, দেখতে কঠিন এরকম আরো কয়েকটা অঙ্ক এখন যাব। ঠিক আছে, ওকে, এটা করে নিবা। মজার একটা অঙ্ক, এটা বুয়েটে আসছে, খুবই মজার একটা অঙ্ক। কোয়েশ্চেনটা পড়ো। 12 একক দৈর্ঘ্য ও 5 একক প্রস্থ বিশিষ্ট একটা আয়তক্ষেত্রের একটা কর্ণের দুই পাশে দুইটা সমান ক্ষেত্রফল বিশিষ্ট সর্বোচ্চ ক্ষেত্রফল বিশিষ্ট
বৃত্ত তুমি রাখছো, তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। কোয়েশ্চেনটা আবার পড়ো। একটা আয়তক্ষেত্র, ঠিক আছে? না বুঝতে পারলে চিত্র আঁকাবা। একটা আয়তক্ষেত্র, তার দৈর্ঘ্য কত? 12 একক। আয়তক্ষেত্রটার দৈর্ঘ্য কত? 12 একক। প্রস্থ কত? 5 একক। ঠিক ঠিক ঠিক। একটা কর্ণের দুই পাশে যে কোনো একটা কর্ণ আঁকাও, যে কোনো একটা কর্ণ। ধরো এই একটা কর্ণ, এই একটা কর্ণ। কর্ণের দৈর্ঘ্য কত বলতে পারবা? কর্ণের দৈর্ঘ্য কত? 13, তাই না? বুঝছো? এই কর্ণটা দিয়ে, এটার দৈর্ঘ্য কত? 13। এই কর্ণটা দিয়ে আমাদের আয়তক্ষেত্রটা দুইটা ভাগে ভাগ হয়ে গেছে। খেয়াল করছো? এই কর্ণটা দিয়ে আমাদের আয়তক্ষেত্রটা দুইটা ভাগে ভাগ হয়ে গেছে। 12 একক দৈর্ঘ্য ও 5 একক প্রস্থ বিশিষ্ট আয়তক্ষেত্রে একটা কর্ণের দুই পাশে দুইটা সমান ক্ষেত্রফল বিশিষ্ট বৃত্ত, দুইটা সমান বৃত্ত রাখছো। এখানে একটা বৃত্ত, এখানে একটা বৃত্ত। এই একটা বৃত্ত রাখলাম, এর পাশে সমান আরেকটা বৃত্ত রাখলাম। হইল? হইল না। তোমাকে বলছে দুইটা সমান বৃত্ত রাখবা, কিন্তু তাদের ক্ষেত্রফল সর্বোচ্চ যতটা বড় হওয়া যায়। হ্যাঁ, দুই পাশে দুইটা সমান বৃত্ত রাখবা যাদের ক্ষেত্রফল সর্বোচ্চ, অর্থাৎ ক্ষেত্রফল যত বড় হওয়া সম্ভব। তাহলে যত বড় হওয়া সম্ভব যদি অনেক বড় করে আঁকতে যাও, তাহলে আসলে কি আঁকতে হবে বলো তো? অন্তবৃত্তটা আঁকতে হবে না? এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজের অন্তবৃত্তটা আঁকা লাগবে না? আমাকে বলো, আমাকে বলো। বুঝছো? এখানে খেয়াল করো, একটা ত্রিভুজ হয়েছে, কিন্তু একটা সমকোণী ত্রিভুজ হয়েছে। এই সমকোণী ত্রিভুজের যে অন্তবৃত্ত, সেটাই তো সর্বোচ্চ ক্ষেত্রফল বিশিষ্ট বৃত্ত, যেটা ওর ভেতরে আটকাবে। বুঝছো? এই যে সমকোণী ত্রিভুজ, এটার ভেতরে আটকাবে এরকম সর্বোচ্চ ক্ষেত্রফল বিশিষ্ট বৃত্তটা কি তার অন্তবৃত্ত। ঠিক আছে, ঠিক আছে। এটার কেন্দ্র এখানে। এরকম আরেকটা বৃত্ত আছে এইখানে। আমার কি বের করা লাগবে? তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, অর্থাৎ আমার টার্গেট হচ্ছে এইটা বের করা। কেমনে বের করব? কোয়েশ্চেন বুঝছো? কোয়েশ্চেন বুঝছো? ঠিক আছে, আচ্ছা। কেমনে কি করা যায় আমাকে বলো তো? আমি কি কোনোভাবে এই ডিস্টেন্সটা বের করতে পারবো? এটা কি বৃত্তের ব্যাসার্ধ না? আমাকে বলো, এইটা কি বৃত্তের ব্যাসার্ধ না? দুইটা বৃত্তের ব্যাসার্ধই কিন্তু সে। আমি কি এই বৃত্তটার ব্যাসার্ধ কোনোভাবে বের করতে পারি? আমি কি কোনোভাবে এই বৃত্তটার ব্যাসার্ধ বের করতে পারি? তোমাদের ত্রিকোণমিতি কে পড়াইছে? আমি তো পড়াইছি, তাই না? ত্রিকোণমিতিতে মনে আছে একটা বৃত্তের ক্ষেত্রফল ইকুয়ালস টু আর ইন্টু এস, এরকম একটা ফর্মুলা ছিল। একটা বৃত্তের ক্ষেত্রফল ইকুয়ালস টু আর ইন্টু এস, এরকম কোনো ফর্মুলা ছিল? ছিল তো, তাই না? ত্রিভুজের ক্ষেত্রফল আর কি ছিল? অন্তবৃত্তের ব্যাসার্ধ। এস কি ছিল? অর্ধ পরিসীমা। আর কি ছিল? অন্তবৃত্তের ব্যাসার্ধ। এস কি ছিল? অর্ধ পরিসীমা। তাহলে এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজটার ক্ষেত্রফল সমান আর ইন্টু এস লিখতে পারি না? এই ত্রিভুজটার ক্ষেত্রফল সমান আর ইন্টু এস। আচ্ছা, তাই যদি হয় আমাকে বলো তো এই ত্রিভুজটার ক্ষেত্রফল কত? এটা একটা সমকোণী ত্রিভুজ। এই বেচারা একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল কি? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু 5 ইন্টু 12 ইকুয়ালস টু আর ইন্টু অর্ধ পরিসীমা জানি কত? পরিসীমার অর্ধেক 5 প্লাস 12 প্লাস 13/2। ঠিক আছে? 2 2 কাটা, 2 2 কাটা। এখানে কত? 5 প্লাস 12 17, 17 প্লাস 30। সো ভাগ করলে যেটা হয় 5 12 60/30, আর এর ভ্যালু চলে আসে 2 একক। আর কত চলে আসে? 2 2, তাই না? 2 চলে আসে। আচ্ছা, আমার লাগবে কি? এটা আর এটার দূরত্ব। আমি যদি কোনোভাবে এই দুইটার স্থানাঙ্ক বের করে আনতে পারি তাহলেও হয় না? তুমি একটা স্থানাঙ্ক ব্যবস্থা চিন্তা করো তো। এটা ধরো আমাদের ওয়াই অক্ষ, এইটা ধরো আমাদের এক্স অক্ষ। ঠিক আছে? এই বুঝছো?
তাহলে এই বিন্দুটার স্থানাঙ্ক কত? 0,0। এই বিন্দুটার স্থানাঙ্ক কত বলতে পারবা? 0,5। 0,5। এই বিন্দুটার স্থানাঙ্ক কত বলতে পারবা? 2 ঘর ডানে 3 ঘর উপরে উঠা লাগবে না? বুঝছো, যে আর এটার বেলা তো 2, 2 ঘর ডানে 2 ঘর ডানে 3 ঘর উপরে উঠা লাগবে, কারণ কি এই পুরাটা হচ্ছে 5, 5 থেকে 2 বাদ দিলে তো এখানে আসে। তাহলে এই বিন্দুটার স্থানাঙ্ক, এই বিন্দুটার স্থানাঙ্ক 2,3। এটা কি কে কে ধরতে পারো নাই আমাকে বলো তো? এটা কে কে ধরতে পারো নাই আমাকে বলো? এটা কে কে ধরতে পারো নাই? বুঝছো, এই পুরাটা 5, প্রস্থ তো 5, ব্যাসার্ধ যদি 2 হয় তাহলে এতটুকু কত? 2। তো 5 থেকে 2 বাদ দিলে এতটুকু কত? 3 না? এতটুকু কত? 3। এতটুকু কত? 2। তাহলে 2,3, 2,3 আমি একটা স্থানাঙ্ক ব্যবস্থা ইন্ট্রোডিউস করছি। আচ্ছা, এটা স্থানাঙ্ক বাইর করতে পারলেই কাজ শেষ। তাদের মধ্যবর্তী দূরত্ব বাইরে হয়ে যাবে, তাদের মধ্যবর্তী দূরত্ব বাইরে হয়ে যাবে। আচ্ছা, এই পুরাটা কত? 12। এই পুরাটা কত? 12, তাই না? এতটুকু কত? 2। বৃত্তের ব্যাসার্ধ তো এতটুকু কত? 2। তাহলে 12 থেকে যদি 2 বাদ দাও, এতটুকু কত? 10 না? আমাকে বলো, এতটুকু কত? 10। 10 এতটুকু কত? 2, 2। তাহলে 10,2, 10,2। ক্লিয়ার? 10 পুরাটা 12, এতটুকু 2 বাদ, 12 থেকে 2 বাদ 10, উপরে উঠছে 2, 10,2, 10,2। তাহলে এটার স্থানাঙ্ক কত? 10,2। তাহলে এই যে ডিসটেন্সটা, এটাকে যদি দিয়ে প্রকাশ করো, দিয়ে আসলে কি এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব 2,3 আর 10,2, এই দুইটার মধ্যবর্তী দূরত্ব এটা কত? √10 - 2 হোল স্কয়ার প্লাস 2 - 3 হোল স্কয়ার এত একক। বুঝছো, 0,0 বলা নাই তো, আমি ধরে নিছি জোর করে, একটা স্থানাঙ্ক ব্যবস্থা ধরে নিলাম। বুঝছো, আমি একটা স্থানাঙ্ক ব্যবস্থা ধরে নিছি, এটা 0,0। তুমি এটা না ধরেও করতে পারো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তুমি যেটা করছো, এই যে জ্যামিতিক সিস্টেমটা, একটা আয়তক্ষেত্র ছিল না, এটাকে ধরে স্থানাঙ্ক ব্যবস্থার মূল বিন্দুতে নিয়ে আসছো, যাতে করে স্থানাঙ্কগুলো বসাইতে সুবিধা হয়। স্থানাঙ্ক বসাই ফেললে দূরত্ব তো বের হয়ে যায়। ঠিক আছে, এই বুঝছি? আমাকে বলো তো সবাই কি বুঝছি? ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, এটা কিন্তু একটু টাফ। যাদের হালকা হয়েছে তারা আরেকটু রিক্যাপ করবা, এই ভিডিওটাই আবার একটু টেনে দেখবা। হ্যাঁ, এই জ্যামিতির বিভিন্ন অঙ্ক না তুমি স্থানাঙ্ক ব্যবস্থায় বসায় খুব সুন্দর করে করে ফেলতে পারো। জ্যামিতির বিভিন্ন অঙ্ক স্থানাঙ্ক ব্যবস্থায় বসায় করে ফেলতে পারো। আচ্ছা, আমাদের পরবর্তী আরেকটা কনসেপ্টে যাব, এটাও বুয়েটে আসছে। এখান থেকে কিছু তেরাবাঁকা ম্যাথ রিসেন্টলি আসছে বুয়েটে। দুইটা বৃত্ত, এই একটা বৃত্ত, এই একটা বৃত্ত, এই একটা বৃত্ত, ঠিক আছে? তারা বহিস্থভাবে স্পর্শ করছে। তারা কেমনে স্পর্শ করছে? বহিস্থভাবে স্পর্শ করছে। ঠিক আছে, দুইটা বৃত্ত তারা বহিস্থভাবে স্পর্শ করছে, এবং এই হচ্ছে তাদের একটা, এই হচ্ছে তাদের একটা সাধারণ স্পর্শক, সরল সাধারণ স্পর্শক। বুঝছো, এই হচ্ছে তাদের একটা সরল সাধারণ স্পর্শক। ক্লিয়ার? আমাকে বলো। আরে সুন্দর করে হইতেছে না। ঠিক আছে, ধরে নিলাম এতটুকু। ঠিক আছে, প্রথমটার ব্যাসার্ধ হচ্ছে এ। আমাদের প্রথম বৃত্ত, তার ব্যাসার্ধ হচ্ছে এ।
দ্বিতীয় বৃত্ত, তার ব্যাসার্ধ হচ্ছে বি। আমি ধরে নিচ্ছি এ বড় বি ছোট। প্রথম ব্যাসার্ধ হচ্ছে এ, দ্বিতীয়টার ব্যাসার্ধ হচ্ছে বি। আমার সুবিধার্থে আমি ধরে নিচ্ছি এ ইজ গ্রেটার দেন বি। ঠিক আছে, ক্লিয়ার? ক্লিয়ার তো? আচ্ছা, ঠিক আছে। তাইলে তারা যেই দুইটা বিন্দুতে স্পর্শ করছে না, এ আর বি, ধরো এই ডিস্টেন্সটা আমি চাচ্ছি, এ বি দূরত্বটা আমি চাচ্ছি। এ বি ইকুয়ালস টু হোয়াট? এ বি ইকুয়ালস টু হোয়াট? কেমন বের করা যায়? আমি কি করলাম, এই দুইটার কেন্দ্র দুটো একটু যোগ করে দেই তো। এরকম হয় না? তারা কিন্তু বহিস্থভাবে স্পর্শ করছে, বুঝো? তারা বহিস্থভাবে স্পর্শ করছে না? তাহলে কেন্দ্র দুটো যদি যোগ করে দাও, এতটুকু কত এ, এতটুকু কত বি। তাহলে এটা যদি C1 দাও, এটা যদি C2 দাও, C1 C2 ডিস্টেন্স কত আমাকে বলতে পারবা? C1 C2 এই ডিস্টেন্সটা কত? a প্লাস বি না? C1 C2 এই ডিস্টেন্সটা কি a প্লাস বি না? আচ্ছা, ঠিক আছে। এখন আমি যেটা করলাম, AB এর সমান্তরাল করে C থেকে এটার উপর একটা লম্ব টানলাম। ঠিক আছে, এই বরাবর, এই বরাবর। এই বিন্দুটা ধরো P। বুঝছো? 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 ঠিক আছে, তাহলে এতটুকু আর এতটুকু কিন্তু সেম। এতটুকু কি হবে? বি হবে না? এতটুকু যদি বি হয়, এতটুকু বি, তাহলে আমাকে বলো তো এই যে ডিস্টেন্সটুকু, এতটুকু কত হবে? দেখি কয়জন পারো। এতটুকু বলো বলো, খেয়াল করো, এই পুরাটা এ। আমি কি করলাম, এখান থেকে লম্ব আঁকলাম, এটা সমান। তাহলে এটা কিন্তু একটা আয়তক্ষেত্র হয়েছে, বুঝছো? এটা কিন্তু একটা আয়তক্ষেত্র হয়েছে। তাহলে এটাও বি, এটা বি। এ থেকে বি বাদ দিলে যেটাই থাকে সেটাই কি আমাদের হলুদ এই অংশটা না? তাহলে এটা কত? এ মাইনাস বি, এ মাইনাস বি। এই তো ধরে ফেলছো, এ মাইনাস বি। আচ্ছা, এতটুকু কত আমরা পাইলাম? এ প্লাস বি। তাই না? আমার কথা কি ছিল? এবি ডিস্টেন্সটা বাইর করা। এবি ডিস্টেন্সটা বাইর করা যে কথা, C2P একই কথা না? যেহেতু আয়তক্ষেত্র, আমি C2 থেকে লম্ব টানছি যেটা সমান্তরাল করে, তাই তো? তাহলে এবি এটার ভ্যালু যা, এবি এটার ভ্যালু যা, C2P এটার ভ্যালু একই। C2P আবার বের করা সম্ভব। C2P খেয়াল করো তো, একটা ত্রিভুজ না? সমকোণী ত্রিভুজ হয়েছে না? এটা লম্ব, কিন্তু এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি। ঠিক আছে, তো এটা সমান, এটা সমান্তরাল করে যদি আঁকো, এটাও 90 ডিগ্রি হবে। জিওমেট্রি। তাহলে এই ত্রিভুজটার অতিভুজ জানো, লম্ব জানো, এটা কি হবে? রুট ওভার অফ অতিভুজ তার বর্গ তার হোল স্কয়ার মাইনাস লম্ব তার বর্গ তার হোল স্কয়ার। ঠিক 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 ঠিক। এটা কি কোনো ফর্মুলা? 4AB, 4AB, 4AB। তাহলে রুট ওভার অফ 4AB, তাহলে এটা কি আসলো? 2 রুট এবি, 2 রুট এবি। ঠিক আছে, তাহলে কাহিনীটা কি হইলো? দুইটা বৃত্ত যদি পরস্পরকে বহিস্থভাবে স্পর্শ করে এবং তাদের একটা সাধারণ স্পর্শক থাকে, সরল সাধারণ স্পর্শক, ওই স্পর্শকে তারা যেই দুইটা বিন্দুতে স্পর্শ করবে তাদের মধ্যবর্তী দূরত্ব হবে 2 রুট ওভার অফ তাদের ব্যাসার্ধদ্বয়ের গুণফল, 2 রুট ওভার অফ তাদের ব্যাসার্ধদ্বয়ের গুণফল। আবার বুঝাই, এটা পরীক্ষায় আসবে না। হ্যাঁ, এটা কোনো এক বছর, গত বছর না তার আগের বছর বইটা দিয়ে দিছে। কই থেকে দিছে? এটা জাপানি একটা ম্যাথ অলিম্পিয়াড হইতো, ওই জাপানিজ একটা ম্যাথ অলিম্পিয়াডের কোয়েশ্চেন বইটা দিয়ে দিছে, ওইটা পড়ানোর জন্য জাস্ট দেখাচ্ছি। এই বুঝছো? যেহেতু বইটা দিছে, আবার রিপিট হওয়ার চান্স আছে, এই জন্য। হুম, নর্মাল কনসেপ্ট না, একটু তারা ব্যাকা কনসেপ্ট।
আবার বলতেছি, দুইটা বৃত্ত পরস্পরকে কি করতেছে? বহিস্থভাবে স্পর্শ করতেছে, এবং তাদের একটা সাধারণ স্পর্শক, সরল সাধারণ স্পর্শক। ওই সরল সাধারণ স্পর্শকের তারা যেই দুইটা বিন্দুতে স্পর্শ করবে তাদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 2√ab, 2√ab, 2√ab। এবার দেখো বুয়েটে আসা কোয়েশ্চেনটা, কি বলছে? তিনটা বৃত্ত পরস্পরকে বহিস্থভাবে স্পর্শ করে এবং এদের একটা সাধারণ স্পর্শক বিদ্যমান। বড় বৃত্তের ব্যাসার্ধ 4 একক, মাঝারি বৃত্তের ব্যাসার্ধ 2 একক, ছোট বৃত্তের ব্যাসার্ধ কত? কোয়েশ্চেনটা বুঝছো? আবার পড়ো। তিনটা বৃত্ত পরস্পরকে বহিস্থভাবে স্পর্শ করে। আচ্ছা, তিনটা তো অনেক ভাই, আমরা তিনটা না, আমরা দুইটা বৃত্ত আগে এই দুইটা বৃত্ত পরস্পরকে বহিস্থভাবে স্পর্শ করছে, ঠিক আছে? তিনটায় পরে যাচ্ছে। দুইটা বৃত্ত, ধরো কথার কথা, এই দুইটা তারা পরস্পরকে বহিস্থভাবে স্পর্শ করছে, তিনটায় পরে যাচ্ছি। তাহলে এই দুইটার একটা সাধারণ স্পর্শক আছে তো? সেই সাধারণ স্পর্শকটা ধরো এটা, ঠিক এটার কেন্দ্র আছে, এটারও কেন্দ্র আছে। আচ্ছা, বড় বৃত্তের ব্যাসার্ধ 4, তাহলে এই যে বড় বৃত্তটা তার ব্যাসার্ধ কত? 4 কোয়েশ্চেনে দেওয়া আছে। ছোট বৃত্ত একটা আছে, মাঝারি একটা বৃত্ত আছে। মাঝারি বৃত্তের ব্যাসার্ধ কত? 2। ছোট বৃত্তের ব্যাসার্ধ কত? এইবার ছোট বৃত্তটা কোথায় হবে? কোয়েশ্চেনটা আবার পড়ো। তিনটা বৃত্ত পরস্পরকে বহিস্থভাবে স্পর্শ করে, আচ্ছা, এবং তাদের একটা সাধারণ স্পর্শক। তাহলে তিনটা বৃত্ত পরস্পরকে বহিস্থ হয়, এরকম কাহিনী তো হইতে পারে, হয় না? বৃত্তটা এরকম হবে না, তাদের সাধারণ স্পর্শকটা কিন্তু এইটা। তিনটা বৃত্ত পরস্পরকে বহিস্থভাবে স্পর্শ করবে, তিনটা বৃত্ত পরস্পরকে বহিস্থভাবে স্পর্শ করবে, এবং তাদের সাধারণ স্পর্শকটা হচ্ছে নিচেরটা। আচ্ছা, আমরা একটু দেখি তো। তাহলে আমাদের যে 3 নাম্বার বৃত্তটা বা পুচকি বৃত্তটা, সেটা এইখানে কোথাও হবে, তাই না? দেখো, এই তিনটা বৃত্ত পরস্পরকে বহিস্থভাবে স্পর্শ করছে, এবং তাদের সাধারণ যে স্পর্শকটা সেটা আছে। আমার টার্গেট কি? এইটার ব্যাসার্ধটা বের করা, ঠিক আছে? বুঝছো? আমি এই বিন্দুটার নাম দেই এ, এটার নাম দেই বি, এটার নাম দেই সি। আমার টার্গেট কি? আর এর ভ্যালু বের করে। আচ্ছা, তুমি কি এবি ডিসটেন্সটা বের করতে পারবা? এবি কি হবে? এই যে এটা কি হবে? 2√4 × 2 না? আমাকে বলো তো, 2√4 × 2, তাই তো? তাহলে কত হয় এটা? আমাকে বলো তো। 2 × 4, 4√2 একক। এসিটা কত বলতে পারবা? এসি 2√4 × r না? আমাকে বলো তো, 2√4 × r, তাই তো? সেটা কত হয়? 4√r। আবার বিসি যেটা, ওটাও বের করতে পারবা। বলো তো বিসি কত? 2√r × 2। এতটুকু ক্লিয়ার? আমার টার্গেট কি আর এর ভ্যালুটা বের করা না? আমি কি এখান থেকে বলতে পারি না এবি ইকুয়ালস টু এসি প্লাস বিসি? এবি এর ভ্যালু কত? 4√2। এসি এর ভ্যালু কত? 4√r। বিসি এর ভ্যালু কত? 2√2
ইন্টু রুট আর। তুমি ওপাশ থেকে রুট আর কমন নাও, সেখান থেকে রুট আর এর ভ্যালু বের হবে, সেখান থেকে আর এর ভ্যালুটা বের হয়ে যাবে। এই বুঝছো সবাই? একটু টাফ অঙ্ক, একটু অন্যরকম অঙ্ক। এরকম অঙ্ক সাধারণত আসে না, সাধারণত আসে না, বাই চান্স দিয়ে দিছে। ক্লিয়ার? অনলাইনের ক্লাসগুলো করলেই হবে। অনলাইনে যে ক্লাস যেগুলো করাচ্ছি এগুলো করলে শুধু এইচএসসি বা একাডেমিক না, একাডেমিক অ্যাডমিশন সবগুলাই কভার হয়ে যাবে। কে কি বলতেছে এটা নিয়ে তো মাথা ঘামানোর দরকার নেই। এই এটা বুঝছো? এটা কিন্তু একটু টাফ, একটু টাফ। ঠিক আছে, আমাদের সবার লাস্টের টপিক, এটা তোমরা সরল রেখা চ্যাপ্টারে পড়ছো অলরেডি। আমাদের সবার লাস্টের টপিক সরল রেখা চ্যাপ্টারে পড়ছো, সেটা হচ্ছে প্রতিবিম্ব। প্রতিবিম্ব পড়ছো? এক্স অক্ষের সাপেক্ষে কোনো কিছুর প্রতিবিম্ব বাইর করতে হলে কি করা লাগে? এক্স অক্ষের রেসপেক্টে কোনো কিছুর প্রতিবিম্ব যদি বাইর করতে চাও তাহলে ইকুয়েশনে ওয়াই এর জায়গায় কি রিপ্লেস করা লাগে? মাইনাস ওয়াই। ওয়াই এর জায়গায় মাইনাস ওয়াই। ওয়াই অ্যাক্সিসের সাপেক্ষে, ওয়াই অক্ষের সাপেক্ষে কোনো কিছুর প্রতিবিম্ব, ওয়াই অ্যাক্সিসের সাপেক্ষে কোনো কিছুর প্রতিবিম্ব বাইর করতে হলে কি করা লাগে? এক্স এর জায়গায় মাইনাস এক্স, এক্স এর জায়গায় মাইনাস এক্স। ওয়াই ইকুয়ালস টু এক্স রেখা, এই রেখার সাপেক্ষে কোনো কিছুর প্রতিবিম্ব যদি বের করতে যাও তাহলে এক্স এর জায়গায় বসাইতে হয় ওয়াই, ওয়াই এর জায়গায় বসাইতে হয় এক্স। মনে পড়ে? আমাকে বলো তো, মনে পড়ে? মনে পড়ে? মনে পড়ে? তাহলে এক্স অক্ষের সাপেক্ষে এটার প্রতিবিম্ব কি হবে? জাস্ট ওয়াই এর জায়গায় মাইনাস ওয়াই বসাই দিবা। এক্স স্কোয়ার প্লাস মাইনাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 4x মাইনাস 6y প্লাস 4 ইকুয়ালস টু 0। ওয়াই অক্ষের রেসপেক্টে এটার প্রতিবিম্ব কি হবে? এক্স এর জায়গায় মাইনাস এক্স বসাই দিবা, এক্স এর জায়গায় মাইনাস এক্স বসাই দিবা। ঠিক আছে? আর কিচ্ছু চেঞ্জ করার দরকার নেই। এক্স ইকুয়ালস টু ওয়াই রেখার সাপেক্ষে এটার প্রতিবিম্ব, এক্স এর জায়গায় ওয়াই, ওয়াই এর জায়গায় এক্স, এক্স এর জায়গায় ওয়াই, ওয়াই এর জায়গায় এক্স। কাজ শেষ। ক্লিয়ার? ক্লিয়ার? লাস্ট, একটা রেখার সাপেক্ষে একটা বৃত্তের প্রতিবিম্ব। ধরো এই রেখা, এই রেখাটার ইকুয়েশন হচ্ছে, সবাই একটু মনোযোগ দাও, আমি একটা করাই দিব না। এই একটা রেখা, একটা বৃত্ত, এই বৃত্ত, এই বৃত্তটার কেন্দ্র তুমি জানো এইচ কমা কে, ব্যাসার্ধ জানো আর। আমি তোমাকে বললাম এই রেখার সাপেক্ষে এই বৃত্তের প্রতিবিম্ব, আমি তোমাকে বললাম এই রেখার সাপেক্ষে এই বৃত্তের প্রতিবিম্ব বাইর করো। রেখার সাপেক্ষে বিন্দুর প্রতিবিম্ব বাইর করা শিখছো? বলো তো, রেখার সাপেক্ষে বিন্দুর প্রতিবিম্ব বের করা শিখছো সরল রেখা চ্যাপ্টারে? শিখছো? শিওর? এই রেখার সাপেক্ষে তুমি কেন্দ্রের যেই প্রতিবিম্ব সেটা বাইর করবা, সেটা হয়তো এখানে কোথাও আসবে। ব্যাসার্ধ কি চেঞ্জ হবে প্রতিবিম্বের? না, ব্যাসার্ধ আরই থাকবে। তো তোমার প্রথম কাজ সি বিন্দুর যেই প্রতিবিম্ব সেটা বাইর করবা, সেটা ধরো এখানে আসলো। বুঝছো? তোমার প্রথম কাজ সি বিন্দুর প্রতিবিম্ব অর্থাৎ বিন্দুর কেন্দ্রের প্রতিবিম্বটা বাইর করবা, সি প্রাইম। এটা বাইর করতে পারলেই কাজ শেষ। ব্যাসার্ধ তো আর এর সমানই হবে, তাহলে প্রতিবিম্বের কেন্দ্র বের হয়ে গেল, ব্যাসার্ধ বের হয়ে গেল, প্রতিবিম্বের ইকুয়েশনও বের হয়ে যাবে, তাই না? এখন রেখার সাপেক্ষে বিন্দুর কেমনে প্রতিবিম্ব বাইর করে এটা সরল রেখায় শিখছো, ভুলে গেলে রিক্যাপ করে নিবা। ঠিক আছে? এর মাধ্যমে আমাদের বৃত্ত এই চ্যাপ্টারটা শেষ হলো। এখন তুমি যেই বই ফলো করো না কেন, যেই বই ফলো করো না কেন, তুমি জাস্ট বইটা একটু খুলে দেখবা, ক্লাসগুলা ঠিক মতো করার পরে কোনো অঙ্কেই আটকাবা না, সবগুলা করা লাগবে না। আমি টোটাল কয়টা অঙ্ক করাই দিছি? 150টা। অলমোস্ট বইয়ের সব অঙ্কই করানো শেষ, সব টাইপ তো 100% শেষ। দেখো মোটামুটি 90% অঙ্ক ক্লাসেই করাই দিছি। এখন তোমার কাজ হবে জাস্ট বইয়ে উল্টানো,
বুঝতেছো কিনা? ভাই এই অঙ্কটা বুঝতেছি, এ ভাই তো করাইছিল এটা, আমার এটা করা লাগবে না, আমি দেখেই বুঝতেছি। তোমার মাথায় মাথায় ক্যালকুলেশন হয়ে গেছে, তো তুমি দেখতেছো, দেখার সাথে সাথে তোমার মাথায় প্রসেসিং হয়ে গেছে, এই অঙ্কটা এমনি করতে হয়, এই অঙ্কটা এমনি করতে হয়। হ্যাঁ, এটা কি ওই বহিস্থ বিন্দু থেকে অঙ্কিত স্পর্শকের ইকুয়েশন ওই টাইপের মধ্যে পড়ে, এটা ওই টাইপের মধ্যে পড়ে। এটা কি করছে, ওই দুইটা টাইপ জোড়া লাগাই দিছে। এটা কি করছে, এই টাইপের শেষে ছোট্ট একটা লেজ লাগাইছে, তাই তো? এরকম না? এভাবে চিন্তা করতে হবে। ওভাবে যদি একটু বইটা দেখো তাহলে কনফিডেন্সটা বাড়বে। এখন তুমি করাই দিছি, তুমি এখানেই রেখে দিছো, তাহলে কিন্তু এটা মাথায় স্থায়ী হবে না। সবগুলা ক্লাস করছো, এখন নিজে একটু প্র্যাকটিস করা লাগবে। বই থেকে কইরো, যে কোনো বই। প্র্যাকটিস করতে সবগুলো অঙ্ক ধরে ধরে করা লাগবে এরকম না। তুমি দেখবো ম্যাক্সিমাম অঙ্ক তোমার মাথায় মাথায় হয়ে যাচ্ছে, যেগুলো পারতেছো না, যেগুলো দরকার মনে হচ্ছে ওগুলা করবা। তো এর মাধ্যমে আমাদের সাইকেল 1-এর সমাপ্তি হচ্ছে। তো নেক্সট ডে তোমাদের দীপিত ভাইয়া ভেক্টর এই চ্যাপ্টারটা শুরু করবে। তো আর আমি যে চ্যাপ্টারটা শুরু করবো সেটা হচ্ছে ফাংশন। হ্যাঁ, পরবর্তীতে আমি যে চ্যাপ্টারটা শুরু করব সেটা হচ্ছে ফাংশন ও ফাংশনের সমীকরণ। ওকে, তো এর মাধ্যমে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।